হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে ভালোই আছেন আশা করি। এবং আমরা যে জিনিসটা নিয়ে অনেকক্ষণ ভাবে আপনারা ধৈর্য ধরেছেন এবং আপনারা চাচ্ছিলেন যে আমাদের এই যে কমপ্লেক্স সিরিজ যেটা চালু হয়েছে প্রতিজ্ঞার পক্ষ থেকে আমরা আপনাদেরকে প্রতিজ্ঞা করেছিলাম যে আপনাদেরকে পুরো এসএসসি প্রিপারেশনটা একদম ফ্রিতে যাতে আপনাদের কভার হয়ে যায় সেই ব্যাপারটা খেয়াল রাখবো। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ফার্স্ট বায়োলজি ক্লাস এসএসসি এবং সাথে আছে আমি ফারাবি এহসান। আমি পড়াশোনা করছি মুগদা মেডিকেল কলেজে এবং মোটামুটি ভাবে আমি আপনাদের সাথে থাকবো এই পুরা কমপ্লেক্স সিরিজ জুড়ে। এবং এই কমপ্লেক্স সিরিজের পাশাপাশি হচ্ছে আমরা অবশ্যই আপনাদেরকে সিকিউ এমসিকিউ ক্লাস সহ নিয়ে নিচ্ছি। অলরেডি আপনারা কিছু ক্লাসেস পেয়েছেন যে ক্লাসগুলোতে আপনারা একদম সবকিছু কভার করে ফেলতে পারবেন। তাহলে প্রথম ডিসকাশনটা হচ্ছে ভাইয়া, এই ক্লাসেস করার মেইন গোলটা কি এবং অবজেক্টিভটা কি এবং এই ক্লাসেস থেকে আপনি আসলে কি পাবেন। প্রথম কথা, এই ক্লাসেস থেকে আপনি একটা ওয়েল প্রিপারেশন পাবেন, একটা ওয়েল প্রিপারেশন। তার মানে কি? তার মানে আমি এক্সপেক্ট করে নিচ্ছি যে আপনি যখন এই ক্লাসটা দেখতে আসতেছেন আপনার একটা এক্সাম প্রিপারেশন লাগবে, রাইট? যারা কিনা এসএসসি সামনের বছর দিবেন বা যাদের অলরেডি সব পড়া হয়ে গেছে অথবা যাদের কিছু পড়া হয় নাই বাট আপনার একটা কমপ্যাক্ট প্রিপারেশন দরকার যাতে আপনি বোর্ডের সিকিউ গুলো অ্যান্সার করতে পারেন, রাইট? আমরা আপনাদেরকে এই পুরো লেকচারে আমরা এক্সপেক্ট করি না যে আপনি একদম জাহাজ হয়ে যাবেন বায়োলজির ভাইয়া, সবকিছু কভার হয়ে যাবে। না, রাদার আমরা এক্সপেক্ট করি যে আপনি যদি এই ক্লাসটা কমপ্লিট করেন তাহলে এখান থেকে যাতে আপনার কোনো সিকিউতে আপনি না আটকান, এখান থেকে যাতে আপনি 10টা মার্কস অর্থাৎ এই চ্যাপ্টার থেকে যতগুলো সিকিউ আসবে যতগুলো এমসিকিউ আসবে আপনি জাস্ট এক ক্লিকে অ্যান্সার করে আসতে পারেন এবং কনফিডেন্টলি অ্যান্সার করে আসতে পারেন, তাহলে আপনার একটা ওয়েল প্রিপারেশন হবে। সেকেন্ডলি ভাইয়া, যাদের একদমই কিছু পড়া হয়নি, একদম আপনি জিরো মাইন্ডেড, আপনি চান একদম প্রিসাইজলি আপনি কম টাইমে প্রিপারেশন নিবেন ভাইয়া, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ক্লাস এটা, কারণ আপনি কম টাইমে আপনি ওভারঅল সবকিছু কভার করে ফেলতে পারবেন, রাইট? সো এই হচ্ছে আপনাদের ক্লাসেস অবজেক্টিভ, যে ক্লাসের অবজেক্টিভে আজকে আমরা কথা বলবো। এবং তার পাশাপাশি আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট চ্যাপ্টার জীবন পাঠ। আচ্ছা ভাই, এই চ্যাপ্টারে কি কি জিনিস আছে ভাইয়া, এটা আমরা আগে একটু আলাপ করি। প্রথম জিনিস, এই চ্যাপ্টারটা খুবই ছোট, খুবই ইজি। এই চ্যাপ্টারে জাস্ট আপনাদেরকে কয়েকটা কনসেপ্ট বোঝা লাগবে, কয়েকটা পর্বের নাম বোঝা লাগবে, কয়েকটা প্রাণীর পরিচিতি সম্পর্কে বোঝা লাগবে এবং দুই একটা শর্ট কোয়েশ্চেন এখান থেকে আসবে, রাইট? এবং আমরা যদি একটু লক্ষ্য করি যে এই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে কোন কোন টপিকে অনেক বেশি পরিমাণে কোয়েশ্চেন আসছে, আমরা দেখব যে আমাদের যে 5 রাজ্য তত্ত্ব, যেটা আমরা একটু পরে পড়বো, সেখান থেকে অনেক বেশি পরিমাণে কোয়েশ্চেন আসছে। আমাদের দ্বিপদ নামকরণ থেকে কোয়েশ্চেন আসছে। সুতরাং এখান থেকে আপনি একটা সিকিউ তো অবশ্যই কমন পাইতে পারেন এবং অবশ্যই এখান থেকে আপনারা এমসিকিউ পেয়ে যাবেন। এবং আমরা জানি যে আমরা অলরেডি আপনাদেরকে বলেছি যে আমরা শুধুমাত্র এই কমপ্লেক্স সিরিজে পুরো লেকচারটা দিব না, আমরা এর পাশাপাশি আপনাদেরকে সিকিউ এন্ড এমসিকিউ এই জিনিসপত্রগুলো ভাইয়া কভার করার চেষ্টা করব, রাইট? সো আমরা একটা ক্লাসের মাঝখানে আসেন আজকের পুরো কনসেপ্টটা শুরু করার চেষ্টা করি এবং চেষ্টা করি যে আসলে মনোযোগ দিয়ে ক্লাস করলে দেখবেন আপনি 1.5 ঘন্টায় পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলতে পারছেন। আসেন শুরু করি। প্রথমে এই চ্যাপ্টারটা জীব জগৎ নিয়ে আলোচনা করে। কি জগৎ নিয়ে? জীব জগৎ নিয়ে আলোচনা করে। তাহলে জীব জগৎ নিয়ে যে আমরা আলোচনা করছি এর পাশাপাশি আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এই জীব জগৎকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি, রাইট? তার মানে আমরা আগে একটু জানবো যে জীব জগৎ নিয়ে যে আলোচনাগুলো করা হয় সেই আলোচনাগুলো অবশ্যই আমাদের বায়োলজি রিলেটেড আলোচনা। এবার আপনি প্রথমে শিখবেন, এই চ্যাপ্টারের প্রথমে আপনি শিখবেন বায়োলজির কয়েকটা শাখা আছে, অর্থাৎ জীব জগৎ নিয়ে যে জায়গায় আলোচনা করা হয় জীববিজ্ঞান, সেই জীববিজ্ঞানের কয়েকটা শাখা বিদ্যমান, জীববিজ্ঞানের শাখা। প্রথম টপিকটা হচ্ছে এইটা, রাইট? এবং আপনি এই জায়গায় দেখবেন জীববিজ্ঞানের শাখা ভাইয়া কয়টা। আমরা দেখবো জীববিজ্ঞানের শাখা ভাইয়া মূলত দুইটা, একটা হচ্ছে তাত্ত্বিক, একটা হচ্ছে ফলিত। একটা হচ্ছে তাত্ত্বিক এবং আরেকটা হচ্ছে ভাইয়া ফলিত। আচ্ছা, দুইটার কথার মিনিং কি ভাইয়া? তাত্ত্বিক যেটা সেটা থিওরিটিক্যাল আলোচনা করে, অর্থাৎ থিওরির মধ্য দিয়ে বায়োলজিকে আপনাকে বোঝানোতে সাহায্য করে। কোন কোন জিনিসপত্র নিয়ে থিওরিতে আমরা আলোচনা করি সেই জিনিসগুলো ব্যাখ্যা করার চেষ্টা করে। যেটা ফলিত, প্র্যাকটিক্যাল ওয়েতে, অর্থাৎ আপনি যে মৎস্য বিজ্ঞান নিয়ে কাজ করবেন, আপনি মাছের ব্যবসা করে বড়লোক হইতে চান, তাহলে মাছের ব্যবসা রিলেটেড বায়োলজি গুলো আপনার লাগবে। আপনি উদ্ভিদ বিজ্ঞানের প্র্যাকটিক্যালি আপনি দেখতে চান যে উদ্ভিদের মধ্যে কি কি থাকে, সেখান থেকে জেনেটিক্স নিয়ে আপনি আলোচনা করতে চান, এখান থেকে উদ্ভিদের ভবিষ্যতের যে বংশগতিগুলো আছে সেগুলো ভালো করতে চান, আপনার এই প্র্যাকটিক্যাল নলেজ গুলো লাগবে। সুতরাং এই যে ফলিত বিজ্ঞান, এই ফলিত বিজ্ঞানের একটা পার্ট। এরপর আমরা অ্যাকচুয়ালি দেখব যে ভাইয়া জীব জগৎকে আমাদের
কয়েকটা মানুষ মানে কয়েকটা বিজ্ঞানী এই জীবজগৎ নিয়ে কাজ করেছেন এবং কাজ করার মাধ্যমে তারা জীবজগৎকে অনেকগুলো পার্টে ভাগ করছেন, রাইট? আমরা আগে যদি দেখি যে জীব জগৎকে তারা কয়টা ভাগে ভাগ করছেন। এই যে জীব জগৎটা আছে, এই জীব জগৎকে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার, কোন বিজ্ঞানী ভাইয়া? আর.এইচ. হুইটেকার। হুইটেকার ভাইয়া, আর.এইচ. হুইটেকার এটাকে 5টা ভাগে ভাগ করছেন, 5টি ভাগে। এবং এখানে 2টা সুপার কিংডম আছে। উনি অ্যাকচুয়ালি এই যে 5টা ভাগ, এটা বলছে রাজ্যের কথা, এটা বলছে রাজ্যের কথা। তার মানে উনি, অর্থাৎ আমাদের জীবজগৎকে আর.এইচ. হুইটেকার সাহেব 5টা রাজ্যে ভাগ করছিলেন, যেখানে আবার 2টা সুপার কিংডম আছে। এখন আসেন আমরা একটা ওভারঅল আইডিয়া নেই যে এই রাজ্যগুলা কি কি জিনিস ছিল, এই রাজ্যগুলা কি কি জিনিস, সে কি কি ভাবে রাজ্যগুলাকে ভাগ করার চেষ্টা সে করেছে। তাহলে প্রথম জিনিস ভাইয়া, 1 নাম্বার যদি আমরা লিখি, প্রথমে আমরা 2টা সুপার কিংডম পাবো। একটা হচ্ছে প্রোক্যারিওটা এবং ভাই আরেকটা হচ্ছে ইউক্যারিওটা। তাহলে একটা দেখলাম আমরা প্রোক্যারিওটা, আর একটা দেখলাম আমরা ইউক্যারিওটা। আসেন, এই যে প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা, এই দুইটাই কিন্তু ভাই সুপার কিংডম, অর্থাৎ সুপার কিংডম। হ্যাঁ, তার মানে এই দুইটার আন্ডারে এখন আমরা একটু পড়ালেখা করব। এই সুপার কিংডমের আন্ডারে এই প্রোক্যারিওটার মানে কি ভাই, আমরা যদি একটু বুঝি, এই প্রোক্যারিওটার মানে হচ্ছে যার নিউক্লিয়াস সুগঠিত নয়। যার কি সুগঠিত নয়? নিউক্লিয়াস। নিউক্লিয়াস সুগঠিত নয়, সুগঠিত নয়। আর সেম ভাবে এটা সুগঠিত হবে। তার মানে 2টা সুপার কিংডমকে এইটার ভাগে আমরা ভাগ করতে পারলাম। এবার আমরা একটু লক্ষ্য করব যে এই 2টা সুপার কিংডমে কি কি জিনিস আছে। 1 নাম্বার জিনিস ভাইয়া, এইটাতে আমরা একটা রাজ্য পাবো। এটাতে আমরা কয়টা রাজ্য পাবো ভাইয়া? এটাতে আমরা একটা রাজ্য পাবো। সে রাজ্যের নাম হবে ভাইয়া মনেরা। সে রাজ্যের নাম কি? মনেরা। সে রাজ্যের নাম কি? মনেরা। এবং ইউক্যারিওটার মধ্যে আমরা মূলত 4টা রাজ্য পাবো। কয়টা রাজ্য পাবো? ইউক্যারিওটার মূলত আমরা এখানে 4টা রাজ্য পাবো। আমরা যদি লক্ষ্য করি, এখানে আমরা 1, 2, 3, 4, 4টা রাজ্য পাবো। কি কি ভাইয়া? এখানে পাবো আমরা প্রোটিস্টা, আমরা পাবো ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। ডান। তার মানে দেখেন, আমরা জীবজগৎকে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার সাহেব, জীবজগৎকে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার সাহেব, আর.এইচ. হুইটেকার সাহেব বিজ্ঞানী, এই বিজ্ঞানী কি করলো? এই বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার এটাকে প্রায় 5টা ভাগে ভাগ করলো। এটাকে প্রায় কয়টা ভাগে ভাগ করলো ভাইয়া? এটাকে প্রায় 5টা ভাগে 5টা রাজ্যে ভাগ করলো। এবং যেখানে আমরা দেখতে পেলাম 2টা সুপার কিংডম থাকবে। একটা হচ্ছে প্রোক্যারিওটা, একটা হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটা নিউক্লিয়াসটা সুগঠিত নয় এবং এখানে রয়েছে মনেরা রাজ্যটা, এবং ইউক্যারিওটার মধ্যে নিউক্লিয়াসটা সুগঠিত, এখানে বাকি 4টা রাজ্য রয়েছে। তার মানে এই যে ওভারঅল 2টা ডিসকাশন ভাইয়া, একটা ডিসকাশন আমরা বললাম যে আপনাদের বইয়ে একটা ডিসকাশন করা আছে জীবজগতে, সেটা আসলে ভাইয়া জীবজগৎ নিয়ে যে আমরা আলোচনা করব, আমরা অবশ্যই জীববিজ্ঞান নিয়ে আলোচনা করব। তাহলে জীববিজ্ঞানের পার্ট কয়টা সেটা আমরা একটু জানলাম। জীববিজ্ঞানের পার্ট কয়টা সেটা আমরা একটু জানলাম, যে এখানে আমরা একটা তাত্ত্বিক পার্ট পাবো, একটা ফলিত পার্ট পাবো। দিস ইজ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ ভাইয়া। দিস ইজ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এটা হচ্ছে একটা ডিসকাশন ভাইয়া। পরের ডিসকাশনটা হচ্ছে জীব জগৎকে আমরা কিভাবে করে এক্সপ্লেইন করব, এটা হচ্ছে এইভাবে করে এক্সপ্লেইন করব। এখন আমরা চ্যাপ্টারে একটা ওভারভিউ পেয়ে গেছি। এবার আমরা চ্যাপ্টারের ভিতরে প্রবেশ করব। চলেন আমরা এটা এই জিনিস নিয়ে আলোচনা করি। এইরকম একটা ছক বা এরকম 2 পেজ পড়ালেখা আপনার বইয়ে আছে। এবার এই 2 পেজ পড়ালেখাটা আপনি সহজে কিভাবে বুঝবেন এবং এখান থেকে আপনার কি ধরনের প্রশ্ন আসবে, এটা একটু বুঝাই দেওয়া দরকার। প্রথমে আসেন, দেখেন অঙ্ক সংস্থান এটা কি ভিত্তিক? শাখা ভিত্তিক জীববিজ্ঞান। এবং এটা কোন শাখা ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া তাত্ত্বিক শাখা। এটা কোন শাখা ভাইয়া? এটা হচ্ছে তাত্ত্বিক শাখা। তার মানে প্র্যাকটিক্যাল না, এটা থিওরিটিক্যাল আলাপ এই শাখাগুলোতে দেওয়া হয়। আচ্ছা, আপনাদের এখানে কি লাগবে ভাইয়া? আপনাদের লাগবে শাখাগুলোর ইংলিশ নাম এবং কোনটা
কি করে এই আইডিয়াটা ক নাম্বার প্রশ্ন এবং এমসিকিউতে আসবে। 1 নাম্বার দেখেন অঙ্গ সংস্থান, নামটা খুবই ইম্পর্টেন্ট। মরফোলজি, মরফোলজি মানে কি ভাইয়া? অঙ্গ সংস্থান, নামটা খুবই ইম্পর্টেন্ট। ইংলিশ নামগুলো খেয়াল করেন। শ্রেণীবিন্যাস বুদ্ধি, আচ্ছা মরফোলজি মানে কি? মরফোলজি মানে হচ্ছে একটা জীবের যে অঙ্গের গঠনটা কিরকম, অঙ্গ সংস্থান, এই নিয়ে আলোচনা করা হচ্ছে মরফোলজি। আপনি এতটুকু বুঝেন, নামটা জানেন, আপনার হয়ে যাবে। এই পাশটা খেয়াল করেন, তাইলেই হবে, ঠিক আছে? এরপরে আসেন শ্রেণীবিন্যাস বিদ্যা, তার মানে আমরা যে শ্রেণী বিন্যাস করতেছি, প্রকারভেদ নিয়ে আলোচনা করতেছি, এই যে শ্রেণীবিন্যাস বিদ্যা, এটার ইংলিশ কি ভাইয়া? ট্যাক্সোনমি। এটার ইংলিশ কি? ট্যাক্সোনমি। জীবের শ্রেণীবিন্যাস এবং তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। তারপরে শারীর বিদ্যা, এটা আপনারা পারেন, অর্থাৎ একটা জীবের ভিতরে কি ধরনের আচরণ হয়, একটা জীবের ভিতরে কোন রকমের বিক্রিয়াগুলো হয়, এই নিয়ে যে আলোচনাগুলো, দিস ইজ কল্ড ফিজিওলজি। দিস ইজ কল্ড ফিজিওলজি। অঙ্গ প্রত্যঙ্গের কার্যাবলী নিয়ে আলোচনা করে, অঙ্গ প্রত্যঙ্গের কার্যাবলী নিয়ে আলোচনা করে। এরপরে আসেন টিস্যু বিদ্যা। আমরা জানি টিস্যুর ইংলিশ বিদ্যা বা টিস্যু নিয়ে যে আলোচনা করা হয়, টিস্যুর গঠন নিয়ে যে আলোচনা করা হয়, এই যেই সায়েন্সে বা যেই বায়োলজিতে টিস্যুর গঠন নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে হিস্টোলজি। সেটা কি? হিস্টোলজি। তাহলে আমরা একটু এভাবে মুখস্থ করতে হবে যে টিস্যু নিয়ে যেটা আলোচনা করা হয়, এটা হচ্ছে হিস্টোলজি। আর শরীর বিদ্যা অর্থাৎ বিভিন্ন কার্যাবলী নিয়ে যেটা আলোচনা করা হয়, ওটার নাম কি ভাইয়া? ফিজিওলজি। আসেন কোষ বিদ্যাটা ইম্পর্টেন্ট। এখানে কোষ বিদ্যাটা হচ্ছে সাইটোলজি, ভ্রূণের বিদ্যাটা হচ্ছে এমব্রায়ো। ভ্রূণ ইংলিশ হচ্ছে এমব্রায়ো, সেখান থেকে আসছে এমব্রায়োলজি, সেখান থেকে আসছে এমব্রায়োলজি। বংশগতি বিদ্যা, জেনেটিক্স, এটা আপনারা জানেন, অর্থাৎ যেখানে জিন এবং বংশগতি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। তারপর আসেন বিবর্তন বিদ্যা, এইটা পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে দেয় যে বিবর্তন বিদ্যা ইংলিশ টার্মটা বলো তো ভাইয়া। বিবর্তন বিদ্যা ইংলিশ টার্মটা হচ্ছে ইভলিউশন, জীবের উৎপত্তি এবং বিবর্তন নিয়ে কাজ করা হয়। এরপরে আসেন বাস্তুবিদ্যা, ইকোলজি, অর্থাৎ ইকোলজি ব্যাপারটা কি? ইকোলজি ব্যাপারটা হচ্ছে একটা প্রাণী তার পরিবেশের সাথে যেভাবে খাপ খাওয়ানোর চেষ্টা করে, যেভাবে টিকে থাকার চেষ্টা করে, এবং সেখানে যে একটা বাস্তুতন্ত্র তৈরি হয়, এই বাস্তুতন্ত্র রিলেটেড আলাপচারিতাগুলা যেই সায়েন্স বা যেই শাখায় পড়া হয়, দিস ইজ বাস্তুবিদ্যা বা ইকোলজি। এরপরে আসেন অন্তঃক্ষরা গ্রন্থি। ভাইয়া গ্রন্থির আইডিয়াটা কি? আপনি আমাকে একটু বুঝান। গ্রন্থির আইডিয়াটা হচ্ছে ভাইয়া, আমাদের বডিতে দুইটা গ্রন্থি আছে। আমাদের বডিতে কয়টা গ্রন্থি আছে? দুইটা গ্রন্থি আছে। একটা হচ্ছে ভাইয়া অন্তঃক্ষরা, অন্তঃক্ষরা গ্রন্থি, অন্ত অন্ত, আর এটা ছিল বহিঃক্ষরা গ্রন্থি। আমাদের গ্রন্থি আছে কয়টা? অন্তঃক্ষরা এবং একটা বহিঃক্ষরা। আচ্ছা, হোয়াট ইজ গ্রন্থি? গ্রন্থি মানে আমাদের বডি থেকে বিভিন্ন হরমোন নিঃসরিত হয় না, বিভিন্ন এনজাইম নিঃসরিত হয়, যার কাজ হচ্ছে বডির বিভিন্ন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা। কি করা? বিভিন্ন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা। তাহলে এই যে হরমোন নিঃসরণ হচ্ছে, এই যে এনজাইম নিঃসরণ হচ্ছে, এটাকে নিঃসরণ করার জন্য কিছু গ্রন্থি আমাদের বডিতে আছে। কয় ধরনের? দুই ধরনের ভাইয়া, একটা অন্তঃক্ষরা গ্রন্থি, একটা বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে এই যে অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে যে আইডিয়াটা, সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। দেখেন নামের সাথে মিল আছে, নামের সাথে মিল আছে। এন্ডো মানে হচ্ছে ভাইয়া ভিতরে, এন্ডো মানে কি? ভিতরে, এন্ডো মানে কি? ভিতরে। আর ক্রাইনোলজি মানে হচ্ছে অর্থাৎ আমাদের অন্তঃক্ষরা যে গ্রন্থি আলাপচারিতা, সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। তাহলে আপনি একটু কমন সেন্স থেকে বলেন তো, বহিঃক্ষরা গ্রন্থির বিদ্যার নাম কি হবে? এক্সোক্রাইনোলজি। এক্সোক্রাইনোলজি, রাইট? তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির আলাপচারিতা। তাহলে এখান থেকে ভাই ইম্পর্টেন্ট কোনটা? এই যে মরফোলজিটা পড়বেন, এইটা পড়বেন একটু, এমব্রায়োলজিটা পড়বেন একটু, ঠিক আছে, এবং ইভলিউশন, এই 5টা জিনিস পড়লে আপনারা হয়ে যাবে। এবার আসেন আমরা নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, এগুলা ভাইয়া, এগুলো এমসিকিউ, জাস্ট ফর এমসিকিউ। হ্যাঁ, আপনারা জাস্ট দেখে নেন, একটা ছক করে দেওয়া আছে যাতে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয়। একদম দেখে দেখে বইয়ের দেখে দেখে পড়াতে যদি কারো অসুবিধা হয়ে থাকে, আপনি জাস্ট একটা ছকটা চোখ বোলাবেন, দেন হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে ফলিত জীববিজ্ঞান। ফলিত মানে ভাই অ্যাপ্লাইড বা প্র্যাকটিক্যাল। অ্যাপ্লাইড বা প্র্যাকটিক্যাল, তার মানে এটা এটা তাত্ত্বিক না, এটা তাত্ত্বিক না, এটা প্র্যাকটিক্যাল। এটা কেমন? তাত্ত্বিক না, প্র্যাকটিক্যাল। তার মানে এটাতে আপনি আপনার নিজস্ব লাইফে বা আপনার আশেপাশের মানুষের লাইফে এটা কাজ করাইতে পারবেন, রাইট? তার মানে এটা অভিজ্ঞ সম্পর্কিত, রাইট? আপনি এটা বাস্তব জীবনে প্রয়োগ করবেন, ঠিক আছে? দেখেন 1 নাম্বার কি? জীবাশ্ম বিদ্যা। ইংলিশ টার্মটা ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, প্যালিওন্টোলজি। নামটার সাথে বানানটা দেখেন, প্যালে ই আছে একটা, এটা বুঝেন, প্যালিওন্টোলজি, ঠিক আছে? প্যালে, নামটা লক্ষ্য করেন। তাহলে প্রাণীতাত্ত্বিক জীবাশ্ম এবং বিবর্তনে আলাপচারিতা। শুনেন না যে কয়দিন পর পরে কোন একটা প্রাণীর ফসিল আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ অনেক দিন ধরে মরে পচে আছে একটা প্রাণী, সেইটার যে কি বলে, সেইটার যে বাকি পার্ট গুলা, সেটার যে দেহ অবশেষ, এটা উদ্ধার হয়েছে। এখান থেকে বিভিন্ন বৈশিষ্ট্যের পড়াশোনা গুলো হচ্ছে। সো এই যে আমার একটা প্রাণীর জীবাশ্ম বা মৃতদেহ নিয়ে ডিসকাশন গুলা, এটি হচ্ছে আমার বেসিক্যালি প্যালিওন্টোলজি বা জীবাশ্ম বিদ্যা। তারপরে জীব পরিসংখ্যান বিদ্যা, অর্থাৎ জীবের নিয়ে যে ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলা, বায়োস্ট্যাটিস্টিক্স তেমন একটা ইম্পর্টেন্ট না।
আসেন পরজীবী বিদ্যা অর্থাৎ আপনার বডিতে কি কি পরজীবী আছে, সেই পরজীবী বিদ্যা অর্থাৎ সেই পরজীবীগুলো আপনার বডিতে কিভাবে ফাংশন করতেছে এই নিয়ে যে আলোচনাগুলো সেটা হচ্ছে প্যারাসাইটোলজি। তাহলে এটার নামটাও ইম্পর্টেন্ট ভাইয়া, পরজীবী বিদ্যার নামগুলা মনে রাখবেন। তাহলে পরজীবী এবং রোগ সংক্রান্ত বিষয় অর্থাৎ এই সকল পরজীবী দিয়ে আপনার বডিতে কি রোগ হইতে পারে এই সম্পর্কিত যে আইডিয়াগুলা সেটা হচ্ছে পরজীবী বিদ্যা। তারপরে মৎস্য বিজ্ঞান, ফিশারিজ, এগুলো আপনারা জানেন। কীটতত্ত্ব, এন্টোমোলজি, এই পার্টটা একটু অ্যাবনর্মাল লাগে আপনার কাছে কারণ এই পার্টটা আপনি চিনেন না। এন্টোমোলজি অর্থাৎ আপনাদের যে কীট পতঙ্গগুলো আছে সেই কীট পতঙ্গ নিয়ে যে আলোচনাগুলো সেগুলো হচ্ছে ভাই এন্টোমোলজি। তাহলে এন্টোমোলজির এই যে বানানটা এবং ইংলিশ টার্মটা এটা পরীক্ষায় আসবে এবং আপনাদেরকে বলতে হয় বা জিজ্ঞেস করে ক নাম্বারে হোয়াট ইজ এন্টোমোলজি, ঠিক আছে, বা এন্টোমোলজি কি, হ্যাঁ, বা কীটতত্ত্ববিদ্যা কি, ঠিক আছে, তখন আমরা কি বলতে হবে, কীটপতঙ্গ সম্পর্কিত যে আলোচনা সেটা হচ্ছে আমার কীটপতঙ্গ বিদ্যা বা কীটতত্ত্ব বা এন্টোমোলজি। এরপরে অণুজীব বিজ্ঞান, দেখেন মাইক্রো শব্দটার কথা মানেই হচ্ছে ভাইয়া, মাইক্রো মানে অবশ্যই ছোট, তাহলে মাইক্রোবায়োলজি মানে হচ্ছে অণুজীব বিদ্যা। কৃষি বিজ্ঞান, এগ্রিকালচার, এটা আপনারা জানেন। চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, জিন প্রকৌশল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্রাণ রসায়ন, বায়োকেমিস্ট্রি। তার মানে আপনাদের প্রাণ রসায়ন সম্পর্কিত অর্থাৎ বায়োলজির মধ্যে যদি আমরা রসায়ন নিয়ে আলোচনা করি, যেমন আপনার কোষের ভিতরে সেলুলোজ আছে, সেলুলোজ কি ধরনের রাসায়নিক পদার্থ, এই নিয়ে যে আলোচনাগুলো সেটা হচ্ছে প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি। লাস্টে হচ্ছে পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স। ইম্পর্টেন্ট কি এই জায়গা থেকে, ইম্পর্টেন্ট কি ভাইয়া, প্যালিওন্টোলজি ইম্পর্টেন্ট, প্যালিওন্টোলজি ইম্পর্টেন্ট। তারপরে ভাইয়া ইম্পর্টেন্ট কি, তারপরে ভাইয়া ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এন্টোমোলজি, হ্যাঁ, রেড ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ মনে রাখতে হবে। প্যারাসাইটোলজি, রেড ফ্ল্যাগ মনে রাখতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, আপনার নাম ভুলে যান সমস্যা নেই, বাট আপনি এটা মনে রাখেন। আচ্ছা, দেন হচ্ছে আমরা একটু নেক্সটে যাব। আচ্ছা, এরপরে আমাদের সামুদ্রিক জীববিজ্ঞান আছে, মেরিন বায়োলজি, অর্থাৎ সমুদ্র রিলেটেড যে আলোচনাগুলা সেটা হচ্ছে আমাদের মেরিন বায়োলজি। এই পার্টটা তেমন ইম্পর্টেন্ট না, বাট বনবিজ্ঞানের ইংলিশ টার্মটা আসে সেটা হচ্ছে ফরেস্ট্রি, অর্থাৎ একটা বন সম্পদ ব্যবস্থাপনা নিয়ে যে আলোচনাগুলো সেটা হচ্ছে ফরেস্ট্রি, রাইট। এরপর আসেন জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, অর্থাৎ কোন জীববিজ্ঞানের ডিসকাশনের উপর ভিত্তি করে তো কোনো যদি টেকনোলজি তৈরি করা হয় সেটাই হচ্ছে আমার জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। এরপরে বায়ো ইনফরমেটিক্সটা একটু পড়লেন, হ্যাঁ, কম্পিউটার রিলেটেড, অর্থাৎ যখন এই জীববিজ্ঞানের মাঝখানে কম্পিউটার চলে আসে তখন হচ্ছে এটা কম্পিউটার প্রযুক্তি নির্ভর বা তথ্য বিশ্লেষণ করার জন্য এটা ব্যবহার করা হয়, বা বায়ো ইনফরমেটিক্স এই যে শাখাটা এই শাখাটা ব্যবহার করা হয়। তাইলে এতগুলা কথাবার্তা বলার উদ্দেশ্য কি, এতগুলা কথাবার্তা বলার উদ্দেশ্য হচ্ছে ভাইয়া এইটা যাতে আপনি ক্লাসে করতে বসছেন এইখানেও একবার পড়েন, কারণ আমি জানি ভাইয়া ওই পেজ উল্টানোর পর ওইটা আপনার পড়তে মন চায় না। তাহলে এই পাশে যদি আপনি একটা ক্লাস করতে বসেন, এখানে যে কয়টা ওয়ার্ড আমি উচ্চারণ করলাম এখান থেকে যদি আপনি একটা ওয়ার্ডও মাথায় রাখতে পারেন, ভাই আমি খুশি, ঠিক আছে। তাইলে আপনি যদি এটা পড়তে পারেন, না পড়লেও অসুবিধা নাই খুব একটা, এখান থেকে এমসিকিউ আসবে, ক নাম্বার প্রশ্ন আসবে, বাট স্টিল আপনি যে একবার ক্লাস করলেন, ব্যাপারটা শুনলেন, এটাই আপনার হয়ে গেছে। আপনি যদি বইটা একবার রিডিং দেন, ডান। ওকে, নেক্সট আসেন আমরা এখন খুব ইম্পর্টেন্ট ডিসকাশনে যাব। জীব জগৎ, আমরা বলছি কি ভাইয়া জীব জগৎকে আমরা কয়টা ভাগে ভাগ করছি, পাঁচটা রাজ্যে ভাগ করছি। এর মধ্যে দুইটা সুপার কিংডম ছিল, একটা ছিল প্রোক্যারিওটা, একটা ছিল ইউক্যারিওটা, রাইট। প্রোক্যারিওটা হচ্ছে তারাই যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়, আর ইউক্যারিওটাস হচ্ছে তারাই যাদের নিউক্লিয়াস সুগঠিত। প্রোক্যারিওটার মধ্যে আমরা প্রথম যে রাজ্যের নামটা শিখছিলাম ওইটা হচ্ছে মনেরা। কি শিখছিলাম? মনেরা। এখন আসেন মনেরা নিয়ে একটু আলোচনা করি। আমাদের এই পার্টটা থেকে খুব ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা জানা লাগবে এবং এখান থেকে প্রশ্ন আসবে। কি প্রশ্ন আসবে ভাইয়া? প্রথম প্রশ্ন যে মনেরার ছবি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দিবে, হ্যাঁ, মনেরার এক্সাম্পল ধরেন ব্যাকটেরিয়া, আপনাদের বইতে দেওয়া আছে ব্যাকটেরিয়া এবং আদিকোষ শৈবাল। তাহলে এই জিনিসগুলো দিয়ে দিবে, বলবে যে এটা কোন পর্বের প্রাণী, ঠিক আছে, এবং তার বৈশিষ্ট্য লেখো। তাহলে আসেন মনেরার বৈশিষ্ট্যগুলো শুনলেই। এক নম্বর জিনিস ভাইয়া, মনেরা হবে এক নম্বর জিনিস, মনেরা হবে এককোষী ফিলামেন্টাস, তাহলে হ্যাঁ মনে হয় কেমন এককোষী ফিলামেন্টাস। এখন আপনার মাথায় প্রশ্ন, ভাই ফিলামেন্টাস কি? ফিলামেন্টাস মানে হচ্ছে কোন প্রাণী যদি একসাথে অবস্থান করে একটা দড়ির মতো সুতার মতো অংশ তৈরি করে, ওই বডি বা ওই প্রাণীটাকে আমরা বলতেছি ফিলামেন্টাস। তার মানে দেখবেন আপনারা যখন নীলাভ সবুজ শৈবাল দেখবেন, নীলাভ সবুজ শৈবালটা এরকম গোল 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 করে একটা ফিতার মতো অংশ তৈরি করতেছে, তাহলে ওরা এককোষী হইতে পারে, অথবা ওদের বিভিন্ন জিনিস সংযুক্ত হয়ে একটা ফিলামেন্টের মতো বা একটা সুতার মতো অংশ তৈরি করতে পারে, এই জন্য আমি বললাম এককোষী বা ফিলামেন্টাস। এরপরে ভাইয়া আমাকে জানতে হবে যে এই যে বডি বা মনেরা আমরা পড়লাম, এই মনেরার
বডিটা কেমন? আমরা অবশ্যই বলছি মনের একটা প্রোক্যারিওটিক প্রাণী, তাই এইটার নিউক্লিয়াস সুগঠিত হবে না। এর মানে বা এই কথাটার মানে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে ভাইয়া কি আছে বলেন তো? ক্রোমাটিন তন্তু আছে না? এটার মধ্যে ক্রোমাটিন তন্তু অবশ্যই থাকবে। তারপর নিউক্লিয়াসের একটা উপাদান হচ্ছে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু তো আছে, তাইলে ভাই নিউক্লিয়াস সুগঠিত না কেন? কি থাকবে না? এইটা এখন আমরা একটু জানবো। ক্রোমাটিন তন্তু থাকলেও ভাইয়া, ক্রোমাটিন তন্তু থাকলেও এইটার মধ্যে ক্রোমাটিন তন্তু থাকলেও ভাইয়া এটার মধ্যে কোনো ধরনের নিউক্লিয়ার মেমব্রেন অথবা নিউক্লিওলাস থাকবে না। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? তার মানে এটা কিন্তু ভাইয়া মনে রাখতে হবে যে নিউক্লিওলাস বা নিউক্লিয়ার মেমব্রেন কোনোটাই নাই। আচ্ছা, 2 নাম্বার জিনিস, 3 নাম্বার জিনিসে চলে আসে, এরা কি ধরনের খাবার খাবে এবং এদের বংশ বিস্তারটা কিভাবে হবে? মনে রাখবেন ভাইয়া, এরা শোষণ পদ্ধতিতে খাবার গ্রহণ করে। তার মানে এরা কোন পদ্ধতিতে খাবার গ্রহণ করে? শোষণ পদ্ধতিতে খাবার গ্রহণ করে, অর্থাৎ যেই জিনিসের উপরে ওরা বেড়ে ওঠে ওই জিনিস থেকে ওরা শোষকের মাধ্যমে খাবার গ্রহণ করে। আচ্ছা, এরপরে হচ্ছে ভাইয়া এদের বিভাজন বা কোষের বিভাজনটা কিরকম হবে? এদের কোষের বিভাজনটা কিরকম হবে? আমরা একটু যদি জানি যে এদের কোষের বিভাজনটা হবে দ্বি বিভাজন প্রক্রিয়ায়, দ্বি বিভাজন প্রক্রিয়ায়। এখন প্রশ্ন হচ্ছে ভাই দ্বি বিভাজন কি? আমরা অ্যামাইটোসিস বিভাজন দেখছি না? আমরা কি দেখছি অ্যামাইটোসিস বিভাজন? অ্যামাইটোসিস বিভাজনে কি হয়েছিল ভাই, মনে আছে আপনার? অ্যামাইটোসিস বিভাজনে হয়েছিল যে একটা কোষ ছিল, হ্যাঁ, সে ফর এক্সাম্পল দিস ইজ আওয়ার কোষ বা সেল। এই কোষের নিউক্লিয়াস ছিল একটা এরকম, এবং এই নিউক্লিয়াসের পরবর্তীতে যেটা হয়েছিল ভাইয়া, একটু মনোযোগ দেন, এর মাঝ বরাবর একটা খাঁজ সৃষ্টি হয়েছিল, মাঝ বরাবর একটা খাঁজ সৃষ্টি হয়েছিল, এবং এরপরে এই খাঁজের মধ্যে ওই ডিএনএ রেপ্লিকেশন ঘটছে। রেপ্লিকেশন করে দুইটা ডিএনএ, সরি, দুইটা নিউক্লিয়াস দুই পাশে চলে গেছে, এবং এর পরবর্তীতে খাঁজটা বিভক্ত হয়ে দুই পাশে দুইটা নিউক্লিয়াস চলে আসে, দুই পাশে দুইটা নিউক্লিয়াস চলে আসে। তার মানে কি হইলো? একটা কোষ কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই খাঁজ সৃষ্টির মাধ্যমে বিভক্ত হয়ে দুইটা আলাদা আলাদা কোষে রূপান্তরিত হইলো। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম হচ্ছে ভাই দ্বি বিভাজন, বা একটা ইংলিশ নাম আছে, ইংলিশ নামটা যদি আপনি মনে রাখতে পারেন ভালো, ইংলিশ নামটা হচ্ছে বাইনারি ফিউশন। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে আমরা একটু জানবো, কি জানবো? এরপরে আমরা একটু জানবো যে এটার এক্সাম্পলটা কি, এটার এক্সাম্পলটা কি? হ্যাঁ, এক্সাম্পল, এক্সাম্পলটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল। তাহলে ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল হচ্ছে এই পার্টটার এক্সাম্পল। আপনি যদি মনে থেকে ভাইয়া এই 3টা ইনফরমেশন দিতে পারেন, মনে থেকে এই যে 3টা ইনফরমেশন সাথে এক্সাম্পল, এই পার্টগুলো যদি দিতে পারেন ভাইয়া, তাইলে আপনার এখান থেকে নাম্বার কাটার অপশন নাই, নাম্বার কাটার অপশন নাই। ছবি আঁকতেও পারেন, নাও আঁকতে পারেন, আপনার ইচ্ছা। যেমন হচ্ছে ভাইয়া নীলাভ সবুজ শৈবালটা দেখবেন এরকম ফিলামেন্টাস, ঠিক আছে, ওরা একটা সুতার মতো অংশ তৈরি করে, সুতার মতো অংশ তৈরি করে, সুতার মতো অংশ তৈরি করে, নীলাভ সবুজ শৈবাল। আর আমাদের ব্যাকটেরিয়া সাহেব, ব্যাকটেরিয়া সাহেব কেমন? এরকম একটা গোল, রাইট? এখান থেকে ওর লেজ থাকবে এবং এখানে বরাবর ওর নিউক্লিয়াসটা অবস্থান করবে। তাহলে এই হচ্ছে আমার ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল, যেটা কিসের এক্সাম্পল ভাইয়া? যেটা মনেরার এক্সাম্পল।
তারপর আসেন ভাই আমরা নেক্সটে যাই, আমরা নেক্সটে গিয়ে কি দেখবো, আমরা নেক্সটে গিয়ে দেখবো যে এইখানকার যে আমরা বললাম যে এটা দ্বিবিভাজন প্রক্রিয়ায় কোষ বিভাজন সম্পন্ন হয়, শোষণ পদ্ধতি খাবার গ্রহণ করে, কখনো খনির আবার সালোক সংশ্লেষণও করতে পারে। আমাদের নেক্সট গ্রুপটা কি ভাইয়া? প্রোটিস্টা। নেক্সট গ্রুপটা কি? প্রোটিস্টা। এখন আপনাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া বলেন তো ইউক্যারিওটিক সেলের প্রোক্যারিওটিক সেলের এক্সাম্পল বা রাজ্য এখানে কয়টা ছিল? একটা ছিল, সেটা হচ্ছে মনেরা। তার মানে সেকেন্ড যে রাজ্যটা সেটা হচ্ছে প্রোটিস্টা। এটা কোন সুপার কিংডমের? এটা অবশ্যই হবে ইউক্যারিওটা সুপার কিংডমের, রাইট? তার মানে যার কি সুগঠিত? নিউক্লিয়াস অনেক বেশি সুগঠিত। হ্যাঁ, তাহলে আসেন এইটা একটু পড়ি। ঠিক আছে, তাহলে এক নাম্বার আইডিয়া কি বলেন আমাকে? এক নাম্বার আইডিয়া হচ্ছে যে এই যে আমার পার্টটা আছে, প্রোক্যারিওটিক সেলটা আছে, কি বলে, প্রোটিস্টা আছে, এই প্রোটিস্টা অবশ্যই ইউক্যারিওটের হবে। তার মানে ওর মধ্যে যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা অবশ্যই সুগঠিত হবে। সুগঠিত হবে। তার মানে কি ভাই? এই কথাটার মানে, এই কথাটার মানে আপনি জানেন যে এখানে ওর মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন যেটা আছে, হ্যাঁ ভাইয়া, মেমব্রেন এন্ড নিউক্লিওলাস যেটা আছে, নিউক্লিওলাস, এই দুইটাই কি হবে? নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন দুইটাই থাকবে, তাই না? এই নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন দুইটাই থাকবে। এরপরে ভাইয়া এরা কিরকম হইতে পারে? এরা এককোষী হইতে পারে, এরা বহুকোষী হইতে পারে এবং এরা দলবদ্ধও হইতে পারে। তাহলে কি এরা কিরকম হইতে পারে? এককোষী, বহুকোষী এবং দলবদ্ধ। তাহলে এটা এককোষী অথবা বহুকোষী এবং কলোনিয়াল হবে। কলোনিয়াল মানে কি ভাইয়া? এরা দল করে থাকে, কলোনি করে থাকে, কলোনিয়াল। ওকে, তাহলে এরা দল বা কলোনি করে থাকে। হ্যাঁ, একসাথে অনেকগুলা মানুষ তৈরি, মানে একসাথে অনেকগুলা ব্যাকটেরিয়া, কি বলে, এই প্রোটিস্টান পর্বের যে প্রোটিস্টান রাজ্যের যে প্রাণীগুলো ওরা একসাথে থাকে। একসাথে থাকলে কি হয়? ওই যে আমরা একটা প্রবাদ আছে না, কি বলে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, রাইট? তো এটা ওরাও মানে। আচ্ছা, এরপরে আসেন যে এই মানুষগুলার, এদের যে ক্রোমাটিন তন্তু আছে, এই ক্রোমাটিন তন্তু অবশ্যই নিউক্লিয়ার মেমব্রেন, ক্রোমাটিন তন্তু অবশ্যই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের মাঝখানে থাকবে। এবার ওদের মধ্যে কি সকল ধরনের অঙ্গাণু থাকবে? আপনি বিশ্বাস করে নেন এটা নিউক্লিয়াস সুগঠিত, তার মানে ওরা ইউক্যারিওটিক সেল, তার মানে এদের সকল ধরনের কোষীয় অঙ্গাণু বিদ্যমান থাকবে। এদের কেমন থাকবে? সকল ধরনের কোষীয় অঙ্গাণু বিদ্যমান থাকবে। আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে মনের রাজ্যে কি সকল ধরনের কোষীয় অঙ্গাণু বিদ্যমান নাই? হাজার কোটি টাকার প্রশ্ন। অবশ্যই আছে, অবশ্যই আছে না, ভুল কথাবার্তা। তার মানে মনেরায় আমরা দেখবো, মনেরা কি ছিল? প্রোক্যারিওটিক সেল ছিল। ওইখানে সকল ধরনের কোষ অঙ্গাণু বিদ্যমান না। ওইখানে কোনো কোষই মানে ওইখানে যে আমাদের যে মাইটোকন্ড্রিয়া আছে, তারপরে আমাদের বডির মধ্যে প্লাস্টিড আছে, এই কোনো জিনিসপাতি নাই। বাট একটা কোটি টাকার প্রশ্ন হচ্ছে ভাইয়া, কোটি টাকার একটা ইনফরমেশনটা হচ্ছে এখানে রাইবোজোম থাকবে। তার মানে সকল ধরনের কোষাঙ্গন না থাকলেও রাইবোজোম থাকবে। তাহলে কনক্লুশন হচ্ছে ভাইয়া কি? কনক্লুশন হচ্ছে মনেরার মধ্যে অন্যান্য কোষ অঙ্গাণুগুলো অনুপস্থিত, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, বাট মনেরার মধ্যে রাইবোজোম উপস্থিত থাকবে। এই রাইবোজোম সকল ধরনের কোষের মধ্যে উপস্থিত থাকে, যেই কারণে রাইবোজোমকে বলা হয় কোষের সার্বজনীন অঙ্গাণু। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন তাহলে এখানে কি থাকবে? এখানে কোষের সকল ধরনের অঙ্গাণু বিদ্যমান থাকবে। আচ্ছা এরপরে আসেন যে এইটার বিভাজন পদ্ধতি কি, কোষের বিভাজনটা কেমনে করবে? আপনি ধরে নেবেন যে এটা অবশ্যই কোষের বিভাজন করবে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, মাইটোসিস প্রক্রিয়ায়। ছোটবেলায় মাইটোসিস পড়ছেন না? মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন করে। তাইলে আমরা পাইলাম যে মাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন করতেছে। কেমন কোষ বিভাজন করতেছে? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে
অযৌন কোষ বিভাজন, তার মানে অযৌন জনন করতেছে, অযৌন। হ্যাঁ, অযৌন মানে কি, মানে ওর দেহটা আকারে বড় হচ্ছে, বাট যৌন জনন যেটা, যে ও তোর বংশ বিস্তার তৈরি করতেছে, বংশ বিস্তার না ভাইয়া, ওর যেই বডি, সেই বডির বৃদ্ধি করতেছে। হ্যাঁ, অযৌন জনন করতেছে। কেমনে করতেছে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। কেমনে করতেছে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। আর ওর যৌন জনন যেটা করবে, যৌন জনন, যৌন জনন, যৌন জনন, এই যৌন জননটা করবে কেমনে জানেন ভাইয়া? এই যৌন জননটা করবে কনজুগেশন এর মাধ্যমে। কনজুগেশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কনজুগেশনের মাধ্যমে। কনজুগেশন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, কনজুগেশন কি? প্রশ্ন হচ্ছে কনজুগেশন কি? প্রশ্ন হচ্ছে কনজুগেশন কি? প্রশ্ন হচ্ছে কনজুগেশন কি? কনজুগেশন হচ্ছে যে, আমরা জানি যৌন জনন হওয়ার জন্য অবশ্যই দুইটা গ্যামেটের মিলন হইতে হবে। কি হইতে হবে? দুইটা গ্যামেটের মিলন হইতে হবে। সাধারণত কি, পুরুষের দেহ থেকে শুক্রাণু আসে, মেয়েদের দেহ থেকে ডিম্বাণু আসে, তারপর দুইটা মিলিত হয়, রাইট? এদের ক্ষেত্রেও সেম ভাবে দুইটা গ্যামেট আসবে, একটা স্ত্রী গ্যামেট, একটা পুং গ্যামেট। এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন হইতে হবে। এই দুইটা গ্যামেট, খেয়াল করেন, এই দুইটা গ্যামেট, এই যে দুইটা গ্যামেটের মিলন হইতে হবে, এই দুইটা গ্যামেট যদি, এই দুইটা গ্যামেট যদি গাঠনিকভাবে, গাঠনিক, এই দুইটা গ্যামেট যদি ভাইয়া গাঠনিকভাবে এক, কিন্তু, এখানে একটা কিন্তু আছে, কিন্তু ভাইয়া, কিন্তু জৈবনিকভাবে ডিফারেন্ট থাকে। তাইলে এই দুইটা গ্যামেট যদি এরকম থাকে, তাহলে এদের মাঝখানে, এদের নিষেকের মাধ্যমে বা মিলনের মাধ্যমে যে যৌন জননটা ঘটতেছে, সেটাই হচ্ছে আমার কনজুগেশন। সেটাই কি আমার কনজুগেশন। তার মানে ওটা দেখতে এক লাগবে, আর ওদের ভিতরে যে স্ট্রাকচারটা, ভিতরে যে জৈবনিক উপাদানগুলা, সেগুলো ডিফারেন্ট। তাহলে জৈবনিক ভাবে ভিন্ন কিন্তু গাঠনিক ভাবে এক, এরকম গ্যামেট দিয়ে যদি মিলিত হয়, দিস ইজ কনজুগেশন। আপনাদের উপর সংক্রমণ বিষয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কনজুগেশন পার্টটা শেষ। আমরা যদি এইটা একটু ছোট করি, ওকে ডান। তাহলে এই হলো আমার কনজুগেশন। ওকে, তাহলে আমরা জানলাম যে ও যৌন জনন করবে কেমনে? কনজুগেশনের মাধ্যমে। ও মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন জনন করবে। সকল ধরনের কোষীয় অঙ্গাণু বিদ্যমান থাকবে। এদের নিউক্লিয়াসটা কেমন হবে? সুগঠিত হবে। এরা নিজেরা কেমন হবে? এককোষী, ফিলামেন্টাস বা কলোনিয়াল হবে। ভাইয়া, আপনার একটা ইম্পর্টেন্ট জিনিস লাগবে, সেটা কি জানেন? সেটা হচ্ছে ভাইয়া এক্সাম্পল। সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পল কি ভাইয়া জানেন? এক্সাম্পলটা হচ্ছে ডায়াটম, ডায়াটম এবং অ্যামিবা। ডায়াটম এবং অ্যামিবা। এই আপনাদের কিন্তু ভাইয়া ছবি আঁকা শিখতে হবে, ছবি আঁকা শিখতে হবে। ডায়াটম কেমন? সোজা বাংলা এরকম, এই। হ্যাঁ, তারপরে কি করবেন? তারপরে এই যে সবুজ কালি নেবেন আমার মতো, নেওয়ার পরে এটাকে এইভাবে করবেন। হ্যাঁ, এই। তারপর এখানে হাবিজাবি একটা গোল্লা দিয়ে দিবেন। এরকম করে রাখলে মোটামুটি ভাবে আপনার ডায়াটম আঁকা হয়ে যাবে। ঠিক আছে? তারপরে আপনি ইচ্ছা করলে এখানে একটু ডিজাইন করতে পারেন, এখানে একটু ডিজাইন করতে পারেন। আপনার যদি অনেক বেশি সময় থাকে, জীবনে অনেক সুখ থাকে, হ্যাঁ, তাহলে আপনি একটু ডিজাইন করতেও পারেন। আর ভাইয়া অ্যামিবা আঁকা খুব সহজ। অ্যামিবা মনে করবেন আপনার জীবনে অনেক সুখ, মনে করবেন কি? মনে করবেন আপনার জীবনে অনেক সুখ। আপনি সুখে, আপনি সুখে, সুখে এরকম আর ওর আউল ফল অনেক জিনিস আঁকবেন। ঠিক আছে? এই যে সুখে আউল ফল অনেক জিনিস আঁকলেন, এই হয়ে গেল আপনার অ্যামিবা। ঠিক আছে? তাহলে অ্যামিবার নির্দিষ্ট কোনো আকার নাই। আপনি হাবিজাবি হিজিবিজি হিজিবিজি কিছু একটা আঁইকা দিবেন, তাইলে হয়ে গেছে আপনার অ্যামিবা। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার অ্যামিবা। তাহলে এটা আমার অ্যামিবা এবং এইটা আমার ডায়াটম। তাহলে এই দুইটাই এক্সাম্পল কিসের? এই দুইটাই এক্সাম্পলটা হচ্ছে আমার প্রোটিস্টান প্রাণীর। আসেন নেক্সট যাই। নেক্সট আমাদের ফানজাই। নেক্সট আমাদের কি? ফানজাই। আচ্ছা, ফানজাইয়ের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, ফানজাইয়ের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এরা কেমন হবে? আগে আমরা দেখলাম সবগুলো এককোষী ছিল, এরাও এককোষী হইতে পারে এবং সাথে একটা স্পেশাল জিনিস আছে। তাহলে এরা কেমন হবে? এরা হচ্ছে, এরা তো এককোষী হবে বুঝলাম, সাথে অথবা একটা আছে, অথবা দিয়ে আছে, এরা এককোষী অথবা মাইসেলিয়াম যুক্ত হইতে পারে। মাইসেলিয়াম। তাহলে মাইসেলিয়াম কি? প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন।
এই যে মাইসেলিয়াম ভাইয়া, এই যে মাইসেলিয়াম, এই মাইসেলিয়াম হচ্ছে সুতার মতো একটা অঙ্গাণু। তাহলে মাইসেলিয়াম কি? সুতার মতো বা দড়ির মতো, হ্যাঁ, দড়ির মতো একটা অংশ। দড়ির মতো একটা অংশ, ওর বডিতে অনেকগুলা জিনিস মিলে একটা জাল বা দড়ির মতো অংশ তৈরি করা হয়, যেটাকে আমরা বললাম মাইসেলিয়াম। যেটাকে আমরা কি বললাম? যেটাকে আমরা বললাম মাইসেলিয়াম। তাহলে এটা কি হইতে পারে? সরু সুতার মতো বা দড়ির মতো অংশ দিয়ে গঠিত হইতে পারে, যেটাকে আমরা বললাম মাইসেলিয়াম। এবং কেমন হইতে পারে? এককোষী হইতে পারে। 2 নম্বর জিনিস আসেন, সেটা হচ্ছে ভাইয়া খুবই ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে আপনি মনে রাখবেন, এইটা মৃতজীবী। 2টা কথা, মৃতজীবী অথবা অথবা পরজীবী হবে। মৃতজীবী অথবা পরজীবী হবে। এটা মানে কি? মানে হচ্ছে ও ভাইয়া মৃত প্রাণীর উপর ডিপেন্ড করে ও জীবন তৈরি করবে। একটা মৃত প্রাণী আছে ধরেন, ওটাকে অ্যাটাক করে ওইখান থেকে সে খাবার টাবার সব নিবে ওর, এবং সে বেঁচে থাকবে। তাহলে এটা হচ্ছে মৃতজীবী। এবং পরজীবী কি? একটা ভালো মানুষ, মানুষ বলতে হচ্ছে একটা ভালো প্রাণী, সে হয়তো বা তার সাধারণ জীবন ধারণ করতেছে, সেখানের উপর সে বসে সে সেখান থেকে পুষ্টি উপাদানগুলো নিয়ে তার জীবন ধারণ করবে, অর্থাৎ পরের উপর ডিপেন্ডেন্ট। তাহলে দিস ইজ পরজীবী এবং এটা হচ্ছে মৃতজীবী। তারপরে আসেন, তারপরে হচ্ছে ভাইয়া এদের কোষ প্রাচীরটা একটা স্পেশাল জিনিস দিয়ে তৈরি হয়। এদের কোষ প্রাচীর, তাহলে আমরা জানি যে একটা কোষের বাইরে, এটা ছোটবেলার পড়া তাই না ভাইয়া, একটা কোষের বাইরে একটা কোষ প্রাচীর থাকে, যে প্রাচীরটা ওই কোষটাকে কি করে? প্রোটেক্ট করে, সুরক্ষা দেয়। তাহলে এই যে কোষ প্রাচীরটা, এই কোষ প্রাচীরটা ভাইয়া কি দ্বারা গঠিত হয় জানেন? এই যে কোষ প্রাচীরটা, এটা কাইটিন দ্বারা গঠিত হবে। তাহলে কোষ প্রাচীর কেমন দ্বারা গঠিত হবে? কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত হবে, দ্বারা গঠিত। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, কাইটিন কি পদার্থ? কাইটিন কি জিনিস? কাইটিন তো বুঝলাম না ভাইয়া। কাইটিন এক ধরনের শর্করা। কাইটিন কি? কাইটিন এক ধরনের কাইটিন এক ধরনের শর্করা। কাইটিন এক ধরনের কি? শর্করা। মনে রাখেন, শর্করা তো চিনি আমরা তাই না? আমরা কার্বোহাইড্রেট খাই, আমরা আমিষ খাই, রাইট? তো কার্বোহাইড্রেট হচ্ছে শর্করা। এরপরে আসেন, এরপরের প্রশ্নটা হচ্ছে যে আমি তো বুঝলাম যে এটা পরজীবী হবে, মৃতজীবী হবে, হ্যাঁ, তাহলে এদের মাঝখানে আপনি বলেন তো, কারো মাঝখানে যদি প্লাস্টিড না থাকে বা ক্লোরোপ্লাস্ট না থাকে, তাহলে ও কি বা খাদ্য তৈরি করতে পারবে? খাদ্য তৈরি করতে পারবেন না। তাহলে ও যদি পরজীবী হয়, তার মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তার মানে কি? তার মানে হচ্ছে ওর মাঝখানে ক্লোরোপ্লাস্ট নাই। তার মানে হচ্ছে ভাইয়া ওর মাঝখানে ক্লোরোপ্লাস্ট নাই। তাহলে খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এখানে, ক্লোরোপ্লাস্ট থাকে না, প্লাস্ট নাই, ক্লোরোপ্লাস্ট নাই, ঠিক আছে? তার মানে এখানে ক্লোরোপ্লাস্ট নাই। প্লাস্টে খাদ্য গ্রহণ কেমনে করবে? আমরা মনেটা যেমনে পড়ছিলাম এখানেও সেম ভাবে পড়বো। এটার খাদ্য গ্রহণ হয় শোষণ পদ্ধতিতে। তাহলে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এটা কোন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে? শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। ডান, ডান। এবং 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 ভাইয়া একটু খেয়াল করেন, একটু মনে রাখেন যে এইটা বংশবৃদ্ধি করবে। আমরা তো বংশবৃদ্ধি নিয়ে আলাপ দিইনি এখনো, তাহলে এখন আমরা একটু বংশবৃদ্ধি নিয়ে আলাপ দিই, যে ও কোন প্রক্রিয়ায় ওর প্রজন্ম বানাইবো, কোন প্রক্রিয়ায় ওর বংশবৃদ্ধি করবে। বংশবৃদ্ধি করতে হবে না, নাহলে কেমন হবে? বন্ধ হয়ে যাবে, আর নাই, হ্যাঁ? তাহলে বংশবৃদ্ধি তো করতে হবে। এটা হ্যাপ্লয়েড স্পোর এর মাধ্যমে বংশবৃদ্ধি করে। এখন একটা কোটি টাকার প্রশ্ন আছে, কি আছে? একটা কোটি টাকার প্রশ্ন আছে, কি আছে? কোটি টাকার প্রশ্ন আছে। স্পোর কি আর হ্যাপ্লয়েড কি জিনিস ভাই? এটা তো পড়ি নেই। স্পোর হচ্ছে ভাইয়া যে কোনো একটা প্রাণীর অথবা উদ্ভিদের বংশগতি বা বংশ বিস্তার করার একটা একক। যেমন গ্যামেট আছে না? গ্যামেট কি হবে, রাইট? গ্যামেট দিয়ে বংশবৃদ্ধি করে। তো সেম ভাবে অযৌন জননের একটা একক হচ্ছে, সেটা হচ্ছে স্পোর, যার মাধ্যমে সে কি করবে? কোনোভাবে গ্যামেট তৈরি ছাড়াই সেই স্পোরের মাধ্যমে
বংশবৃদ্ধি করতে পারে, স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করতে হবে। কেমন স্পোর হবে ভাই? হ্যাপ্লয়েড হবে। এই হ্যাপ্লয়েড মানে কি? হ্যাপ্লয়েড মানে কি? হ্যাপ্লয়েড মানে হচ্ছে ভাইয়া এন সংখ্যক ক্রোমোজোম থাকবে। কি সংখ্যক? এন সংখ্যক, মানে এখানে এক সেট ক্রোমোজোম কি আছে? এখানে এক সেট ক্রোমোজোম আছে। আমরা জানি আমাদের বডিতে ক্রোমোজোম দুই সেট থাকে, একটা থাকে পিতা থেকে আসে, একটা থেকে মা থেকে আসে। তাহলে যার দুই সেট ক্রোমোজোম থাকবে অর্থাৎ 2n, ওটা হবে ডিপ্লয়েড। আর যার এক সেট ক্রোমোজোম থাকবে ওটা হবে হ্যাপ্লয়েড। এখানে হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে ওরা কি করবে? ওরা বংশবৃদ্ধি করবে। কোন মাধ্যমে? হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে। ডান। এবার আপনার লাগবে এক্সাম্পল। কি লাগবে ভাইয়া? এক্সাম্পল লাগবে। কি এক্সাম্পল দেখি? এটার এক্সাম্পলটা হচ্ছে ভাইয়া ইস্ট। এগুলো আপনি পারেন ভাইয়া, খুব সহজ। ইস্ট, তারপরে পেনিসিলিয়াম, হ্যাঁ, তারপরে ছত্রাক বা মাশরুম, মাশরুম। এটা হচ্ছে আমার এক্সাম্পল। পরীক্ষায় প্রশ্ন আসবে, ধরেন একটা ইস্টের ছবি দিয়ে আছে বা লেখা আছে দৃশ্যকল্প 1 ইস্ট, বা লেখা আছে যে মোহাম্মদ রফিকুজ্জামান তার ক্লাস করিতে মনের আনন্দে খুশিতে সে একটা ইস্ট দেখে ফেলছে। এবার ইস্ট থেকে প্রশ্ন আসছে, সে যে ইস্ট দেখছে এটা কোন রাজ্যের প্রাণী এবং এবং কোন রাজ্যের অন্তর্ভুক্ত এবং ওই রাজ্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা করেন। শেষ, কোশ্চেন শেষ। এবার আপনাকে কি করতে হবে? এই মোহাম্মদ রফিকুজ্জামানের জ্বালায় ওই প্রশ্নটা পড়তে হবে এবং ইস্টে অ্যান্সার করতে হবে যে ইস্টটা কোন কোন কোন। মনে রাখবেন ইস্ট ফানজাইয়ের বৈশিষ্ট্য ব্যাখ্যা করে দিবেন। এই চারটা জিনিস লিখছি, চারটা জিনিস লিখে আসবেন। 3-এ 3 না পাইলে আমাদের বললেন, কিছুই করতে পারবো না, পারটাও বললেন। এরপর আসেন আমাদের প্লান্টি। এরপরে কি আসবে? প্লান্টি। আচ্ছা, প্লান্টি কি ভাইয়া? এখন আমরা একটু উন্নত দিকে যাচ্ছি। মনে রাখবেন ভাইয়া, যত সামনের দিকে যাচ্ছে অর্থাৎ যত পর্বের সংখ্যা আগাচ্ছে তত উন্নত হচ্ছে। যেমন মনে থেকে উন্নত হচ্ছে প্রোটিস্টা থেকে উন্নত হচ্ছে ফানজাই থেকে উন্নত হবে প্লান্টি। এই প্লান্টি হচ্ছে আমার, অবশ্যই এটা কি হবে ভাইয়া? নিউক্লিয়াস যুক্ত হবে। তার মানে 1 নাম্বার সুগঠিত হবে, সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। ফানজাইও কি হবে? সুগঠিত নিউক্লিয়াস যুক্ত, সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। এবং ভাইয়া, এবং ফানজাইয়ের মাঝখানে যেটা ছিল, ফানজাই কেমন ছিল? পরজীবী ছিল না? ফানজাই পরজীবী ছিল তো, মানে কি ও খাদ্য উৎপাদন করতে পারতো না? এটা কি করতে পারবে? খাদ্য উৎপাদন করতে পারবে। কোন প্রক্রিয়া খাদ্য উৎপাদন করবে? সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারে। তাহলে এটা ভাইয়া সুগঠিত নিউক্লিয়াস যুক্ত হবে এবং সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করে। আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে যে এইটা যে সুগঠিত ভাবে খাদ্য তৈরি করলো, তাহলে এখানে কেমন জিনিস থাকবে? এখানের যে কোষগুলা, সেই কোষগুলা কেমন হবে? এটা অবশ্যই বহুকোষী হবে। কেমন হবে? বহুকোষী হবে। 2 নম্বর পয়েন্ট, এটা বহুকোষী হবে এবং এখানে ভাইয়া জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান থাকবে। জটিল টিস্যু তন্ত্র বিদ্যমান থাকবে। এখন আপনারা আমার জিজ্ঞাসা, ভাই টিস্যু কি কন? রাইট? সো একটা জিনিস জেনে রাখেন ভাইয়া, একটা জিনিস জেনে রাখেন, এই যে আমরা জানি প্রথম জীবদেহের কার্যকরী এবং গঠনগত মানে জিনিসটা কি? কোষ, তাই না? এই যে একটা কোষ, অনেকগুলা কোষ মিলে যেগুলা সিমিলার, এই এটা মনে রাখেন, যেগুলা উৎপত্তিগত ভাবে সিমিলার কোষ, তার মানে ওরা এক জায়গা থেকে উৎপত্তি হয়েছে, এক জায়গা থেকে জন্ম লাভ করছে এবং একই কাজ করে। তার মানে জন্ম এক হইতে হবে, কর্ম এক হইতে হবে, একই কাজ করে, ওইরকম কোষগুলো মিলে তৈরি করে টিস্যু। তার মানে টিস্যু গুলো অনেকগুলা কোষের সমন্বয়ে তৈরি হয় এবং এই অনেকগুলা টিস্যু যারা একই কাজ করে এবং একই জায়গা থেকে উৎপত্তি হয়েছে, ওরা মিলে তৈরি করে অঙ্গ। এবং সিমিলার কাইন্ড অফ কাজ করার কারণে অনেকগুলো অঙ্গ মিলে তৈরি করে একটা তন্ত্র। এই যে প্রচার, এই প্রচার মাথায় গেঁথে রাখেন। তাহলে কোষ মিলে টিস্যু, টিস্যু মিলে অঙ্গ, অঙ্গ মিলে তন্ত্র। ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা পার্টে বুঝে নিলাম যে টিস্যু এবং কোষের মেইন আইডিয়াটা কি।
তাহলে এখানে কি থাকবে, এখানে একটা জটিল টিস্যু তন্ত্র বিদ্যমান থাকবে, তার মানে একটা টিস্যুর তন্ত্র থাকবে, একটা টিস্যু থাকবে যে টিস্যুগুলো মিলে অনেকগুলো তন্ত্র গঠন করতে পারে। এবং এখানে কি থাকবে, জটিল টিস্যু তন্ত্র, অনেকগুলা, আমরা জানি টিস্যুর অনেকগুলো ভাগ আছে, সরল টিস্যু, জটিল টিস্যু। হ্যাঁ, তাহলে জটিল টিস্যু তন্ত্র বিদ্যমান থাকবে। এবার 3 নম্বরে আসেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভাইয়া, এরা ডিপ্লয়েড হবে, এটা কেমন হবে ভাইয়া, এরা ডিপ্লয়েড হবে এবং এদের ভ্রূণীয় পর্যায় সৃষ্টি হবে। আচ্ছা, এর আগে আপনাদেরকে বোঝানো দরকার যে হোয়াট ইজ ডিপ্লয়েড, হোয়াট ইজ মানে ভ্রূণ, হোয়াট ইজ ভ্রূণ। আমরা জানি যে পুংগ্যামেট, হ্যাঁ, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলে কি তৈরি করবে ভাইয়া, মিলেও তৈরি করবে একটা জাইগোট। কি তৈরি করবে, জাইগোট। একটা কি তৈরি করবে, জাইগোট। এই জাইগোট থেকে পরবর্তীতে একটা ভ্রূণ সৃষ্টি হবে। এটা কি সৃষ্টি হবে, ভ্রূণ সৃষ্টি হবে। তার মানে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলে এই যে জাইগোট তৈরি করলো, এই প্রসেসের নাম কি, এই প্রসেসের নাম হচ্ছে নিষেক। কি নাম, নিষেক। তাহলে নিষেকের মাধ্যমে জাইগোট হইলো। এখন আপনি আমারে বলেন যে এইটা অবশ্যই আমার পুং গ্যামেটটা হ্যাপ্লয়েড হইতে হবে, তার মানে এক সেট ক্রোমোজোম এখানে থাকতে হবে, আর এখানে আবার এক সেট ক্রোমোজোম থাকতে হবে। এই দুইটা মিলে এই যে জাইগোটটা হবে, এটা কেমন হবে, এটা অবশ্যই 2 সেট বা 2n হবে। তাহলে এখান থেকে যে ভ্রূণটা আসবে এইটাও কিন্তু ভাইয়া 2n হবে। এটাও কেমন হবে, 2n হবে। যদি না হইতে কি হইতো, না হইলে ধরেন এটাও 2n, এটাও 2n, জাইগোট হয়ে যেত কি 4n। তাহলে যে নতুন উদ্ভিদটা আসবে বা নতুন প্রাণীটা আসবে, সেটার ভ্রূণটা কেমন হইতো, 4n হয়ে যেত। তাহলে এই ভ্রূণ যখন বড় হইব, তখন আবার যখন ওরা একসাথে নিষেক করবে, 4n, তারপর হয়ে যেত কি 8n হয়ে আবার এটা 16n চলে যেত। তার মানে বুঝতেছেন যে কি হইতো, মানে মানে একটা অদ্ভুত জগৎ তৈরি হয়ে যেত, তাই না? তাহলে এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনাকে অবশ্যই পুং গ্যামেটটা হ্যাপ্লয়েড হইতে হবে, এক সেট ক্রোমোজোম থাকতে হবে, এখানেও এক সেট ক্রোমোজোম থাকতে হবে, মিলে ডিপ্লয়েড জাইগোট তৈরি করবে, যেটা আবার ডিপ্লয়েড ভ্রূণ তৈরি করবে। এখান থেকে এই ভ্রূণটা যখন বড় হবে, এই ভ্রূণটা ধরেন বড় হইলো, বড় হয়ে এই ভ্রূণটা থেকে আবার একটা পুং গ্যামেট তৈরি হবে, তাই না? পুং গ্যামেট তৈরি হতে পারে, স্ত্রী গ্যামেট তৈরি হতে পারে। এই পুং গ্যামেটটা আবার কি হবে, হ্যাপ্লয়েড হবে। তারপর আবার একটা ভ্রূণ থেকে স্ত্রী গ্যামেট আসবে, এইটাও হবে হ্যাপ্লয়েড। এরা আবার মিলে একটা ডিপ্লয়েড জাইগোট গঠন করবে, এরা মিলে কি তৈরি করবে, ডিপ্লয়েড জাইগোট গঠন করবে। বুঝছেন? তাইলে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের কাহিনী বুঝছেন? তাহলে ডিপ্লয়েড মানে 2 সেট ক্রোমোজোম, এটা সবসময় কি থাকবে, ভ্রূণটা হবে ডিপ্লয়েড, কিন্তু ভ্রূণের আগে জাইগোট, জাইগোটের আগে পুং গ্যামেট, ওগুলা কি হবে, পুং গ্যামেটটা কি হবে, হ্যাপ্লয়েড হবে, মিলে জাইগোট তৈরি হবে, তারপরে ভ্রূণ তৈরি হবে। বুঝছেন? আচ্ছা, না বুঝে থাকলে বলবেন, ঠিক আছে? কোথায় বলবেন ভাই, কোথায় বলবো? আপনাদের জন্য আমার কমেন্ট বক্স অবশ্যই নির্মমভাবে খোলা। নির্মমভাবে খোলা মানে কি, নির্মমভাবে খোলা মানে হচ্ছে যদি ক্লাস পছন্দ না হয়, তুমি গালি দিতেও পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে। কি হবে, আরো শিখে বলুন ভাই আল্লাহ গালি দিছিল, রাইট? সো আচ্ছা আসেন এবারে, তাহলে দেখেন পুং গ্যামেট, জাইগোট, ভ্রূণ, পুং গ্যামেট, তারপর হচ্ছে আমার এখান থেকে ভ্রূণটা কথাবার্তা আমরা বলে ফেলাম। তার মানে এখানে বৈশিষ্ট্য কি লিখবো, আমরা বৈশিষ্ট্য লিখবো যে এদের ভ্রূণ তৈরি হয়, এদের কি তৈরি হয়, ভ্রূণ ভ্রূণ তৈরি হয়। এবং খুবই ইম্পর্টেন্ট কথা, এই ভ্রূণটা কেমন থাকে, ভ্রূণটা ডিপ্লয়েড থাকবে, ডিপ্লয়েড পর্যায়ে শুরু হবে, ডিপ্লয়েড পর্যায়ে। তার মানে ভ্রূণটা কেমন হবে, ডিপ্লয়েড হবে, ভ্রূণটা কেমন হবে, ডিপ্লয়েড হবে। আচ্ছা, এরপরে ভাইয়া এদের যে গ্যামেট বললাম না, একটা পুং গ্যামেট আছে, একটা স্ত্রী গ্যামেট আছে, এদের গ্যামেট গুলা অ্যানাইসোগ্যামাস হবে, অ্যানাইসোগ্যামাস। এটা কেমন, অ্যানাইসোগ্যামাস, এটা কেমন, অ্যানাইসোগ্যামাস। এখন অ্যানাইসোগ্যামাসটা আপনাকে বোঝানো দরকার। অ্যানাইসোগ্যামাস হচ্ছে কোন উদ্ভিদের পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট যদি একদম ডিফারেন্ট হয়, কি হয়, একদম ডিফারেন্ট। ধরেন এটা ছোট, এটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড়। তাহলে ধরেন এই যে পুং গ্যামেটটা, এই পুং গ্যামেটটা অনেক ছোট, আর এই স্ত্রী গ্যামেটটা অনেক বড়, তাহলে এইটার আকার আর এইটার আকার ডিফারেন্ট না? তাহলে এই যে দুইটা গ্যামেটের আকার যদি ডিফারেন্ট হয়, দুইটা গ্যামেটের কি হয়, আকার যদি ডিফারেন্ট হয়, ওটাই হবে অ্যানাইসোগ্যামাস, ওটাই হবে কি, অ্যানাইসোগ্যামাস। তার মানে এদের ভ্রূণের আগে যে গ্যামেট, এই গ্যামেটের আকারটা ডিফারেন্ট, তাহলে এটা কেমন, এটা হবে অ্যানাইসোগ্যামাস, কারণ এদের গ্যামেটের আকার ডিফারেন্ট। ওকে, ডান। এরপরে ভাইয়া আরেকটা বৈশিষ্ট্য আমরা শিখবো যে এদের মাঝখানে আর কি গনিয়াম সৃষ্টি হয়।
আর্কিগোনিয়েট। আর্কিগোনিয়েট এটা কেমন? এটা হচ্ছে আর্কিগোনিয়েট। এটা কেন আর্কিগোনিয়েট? কারণ এদের মাঝখানে খুবই সিম্পল ভাবে কি তৈরি হয় ভাইয়া? এদের মাঝখানে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। এখন প্রশ্ন হচ্ছে আর্কিগোনিয়াম কি? আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। কোটি টাকার প্রশ্ন। আর্কিগোনিয়াম কি? আর্কিগোনিয়াম হচ্ছে ভাই একটা স্ত্রী জননাঙ্গ বা একটা স্ত্রী অঙ্গ। হ্যাঁ, আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, তাহলে ভাই আর্কিগোনিয়ামটা কি হবে? একটা স্ত্রী জননাঙ্গ। আর্কিগোনিয়ামটা কি? একটা স্ত্রী জনন অঙ্গ। স্বাভাবিকভাবে এটা গোলাকার হয়, ঠিক আছে। ওকে, তাইলে আমাদের মোটামুটি ভাবে প্লান্টের যে স্ট্রাকচার গুলা সেইটা শেষ। এবার আমাকে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য প্রিপারেশন নিতে হবে যে এইটার প্লান্টটিকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্লান্টটি কি করতে পারি? কয়েকটা ভাগে ভাগ করতে পারি। সেটা কি? আসেন এটা জানি। তাহলে প্রথম জিনিস, প্লান্টটিকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। তাহলে এই ধরেন আপনার প্লান্টটি এটাকে আমরা প্রথমে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্রায়োফাইটা, আর একটা হচ্ছে ভাইয়া ট্রাকিওফাইটা। তাহলে একটা কি পাইলাম? একটা পাইলাম ভাইয়া ব্রায়োফাইটা, আর একটা পাইলাম ট্রাকিওফাইটা। ভাইয়া কারা ট্রাকিওফাইটা হবে? প্রশ্ন হচ্ছে এটা। ট্রাকিওফাইটা হচ্ছে যাদের পানি সংবহন তন্ত্র বিশিষ্ট উদ্ভিদ বা যাদের পানি সংবহন তন্ত্র আছে। পানি সংবহন তন্ত্র আছে। পানি সংবহন তন্ত্র আছে। কি আছে? পানি সংবহন তন্ত্র আছে। তার মানে ওরা পানি যে নিবে, পানি দিয়ে যে ওদের যাবতীয় কাজকর্ম সম্পন্ন করবে, এই জন্য ওদের একটা আলাদা তন্ত্র আছে, আলাদা সিস্টেম আছে। এই সিস্টেম থাকার কারণে ওরা কেমন হবে? ট্রাকোফাইটারা পানি সংবহন তন্ত্র বিশিষ্ট হবে। এইটা একটা শাখা। আর যারা ব্রায়োফাইটা ওদের কি? ওদের কোনো ধরনের পানি সংবহন তন্ত্র নাই। এক্সাম্পল কি? এইটার এক্সাম্পলটা হচ্ছে ভাইয়া মস বর্গীয় উদ্ভিদ। এটার এক্সাম্পল কি? মস বর্গীয় উদ্ভিদ। আবার আমরা এই ট্রাকিওফাইটাকেও আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। এই যে ট্রাকিওফাইটা আছে ভাইয়া, এটাকেও আমরা আবার অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। প্রাইমারিলি এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারবো। প্রথমটা হচ্ছে ভাইয়া ফার্ন বর্গীয় উদ্ভিদ, তারপরটা হচ্ছে ভাইয়া নগ্নবীজি, আর দেন আবৃতবীজি। এখন এই যে চার পাঁচটা জিনিসপত্র, এদের নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ ভাই আপনাদের বোর্ডে এই জিনিস আসবেও না, আর আপনাদের বইও এই জিনিসপত্র নাই। সুতরাং এই জিনিস নিয়ে ডিটেল জানার কোনো আপনার দরকার নাই। কারণ আপনার পরীক্ষা ভালো করতে হবে, বুঝছেন। এমনি আমি আপনাকে বলতে পারি নগ্ন বীজি মানে যাদের বীজটা কেমন নগ্ন হবে, তার মধ্যে ফল তৈরি হবে না। আর আবৃত বীজি বীজটা আবৃত থাকবে, গর্ভাশয় তৈরি হবে, ফল তৈরি হবে, ঠিক আছে। বাট এই জিনিস জানার দরকার নাই আপনার, কারণ আপনার আজকে আমাদের সিরিজের নাম হচ্ছে কম্প্যাক্ট সিরিজ। তার মানে আপনি যত দ্রুত সম্ভব চ্যাপ্টার শেষ করতে পারবেন তত আপনার লাভ, ঠিক আছে। আপনার সিকিউর অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তাহলে ফান্ডবর্গ হইলো, নগ্নবীজি হইলো, আবৃতবীজি হইলো। এবং এখান থেকে আসে কি ভাইয়া বলেন? এখান থেকে আসে হচ্ছে আপনার এমসিকিউ, যে পানি সংবহন তন্ত্র আছে এমন পর্বের বা প্লান্টের কোন জায়গাটাতে, নিজের কোনটির মধ্যে পানি সংবহন তন্ত্র আছে? ফান্ডবর্গীয়, নগ্নবীজি, আবৃতবীজি, নাকি হচ্ছে ট্রাকিওফাইটাতে? প্রশ্ন করে বসে ভাইয়া। তাহলে এই জিনিসগুলো পড়তে হবে। ব্রায়োফাইটা এটার মধ্যে নাই, এটা আমরা জানি। ওকে, দেন ফানবর্গীয়, নগ্নবীজি, আর লাস্টে হচ্ছে ভাইয়া আবৃতবীজি।
সো আমাদের মোটামুটি ভাবে দেখেন প্ল্যান্টটির শ্রেণীবিন্যাসটা পড়া শেষ। দিস ইজ আমৃত বীজি। আমরা আসলে নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের অ্যানিমেলিয়া রাজ্যটা। হ্যাঁ, এখন আমরা অ্যানিমেলিয়া রাজ্যটা নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করবো। তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে অ্যানিমেলিয়া পড়াশোনা করার সময় আমাদেরকে বুঝতে হবে যে এরা কেমন ছিল ভাইয়া। এরা অবশ্যই ইউক্যারিওটিক শ্রেণীর প্রাণী ছিল বা মানে সুপার কিংডমের প্রাণী ছিল। যেহেতু ইউক্যারিওটিক সুপার কিংডমের প্রাণী ছিল, তাই এরা অবশ্যই নিউক্লিয়াসটা কেমন হবে আপনি বলেন? নিউক্লিয়াসটা সুগঠিত হবে। তার মানে এরা সুগঠিত নিউক্লিয়াসের অধিকারী হবে। সুগঠিত নিউক্লিয়াস। ওকে, সুগঠিত নিউক্লিয়াসের অধিকারী হবে। দেন এগেইন আমাকে বুঝতে হবে যে এদের টিস্যুতন্ত্রগুলা কেমন হবে। এরা অবশ্যই জটিল টিস্যুতন্ত্রের হবে। জটিল টিস্যুতন্ত্র এন্ড ও ভাইয়া আপনাকে বুঝতে হবে যে জটিল টিস্যুতন্ত্র তো বললাম, তাহলে জটিল টিস্যুতন্ত্র হবে এবং জটিল টিস্যু হওয়ার জন্য কি হইতে হবে? অনেকগুলা কোষ হইতে হবে। তাই এরা অবশ্যই বহুকোষী হবে। এরা অবশ্যই বহুকোষী হবে। বহুকোষী হবে। ডান। আমরা তারপরে বৈশিষ্ট্য যাই। একটা ইম্পর্টেন্ট কথা লিখবো ভাই এখন, সেটা হচ্ছে এরা হেটারোট্রফিক। এরা কেমন? এরা হেটারোট্রফিক। হেটারোট্রফিক মানে কি ভাইয়া? হেটারোট্রফিকের বাংলা মিনিং হচ্ছে পরভোজী। যারা পরভোজী, তার মানে ওরা খাদ্যের জন্য আরেকটা গ্রুপের উপরে নির্ভরশীল। এখন খাদ্যের জন্য আপনি কখন একটা গ্রুপের উপর নির্ভরশীল হবেন? যখন আপনি নিজে খাদ্য তৈরি করতে পারবেন না। আপনি যদি নিজে খাদ্য তৈরি করতে না পারেন, তার মানে কি? তার মানে হচ্ছে আপনার শরীরে এমন কিছু অঙ্গাণু নাই যেটা খাদ্য তৈরি করতে পারে। এবার আপনি আমাকে বলেন, উদ্ভিদে দেহে এমন কি আছে যেটা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে? কি আছে বলেন? প্লাস্টিড আছে বা ক্লোরোপ্লাস্ট আছে। তার মানে এটা কি? তার মানে হচ্ছে এই বান্দার মধ্যে জীবন ও ক্লোরোপ্লাস্ট থাকবে না। আপনার মধ্যে কি ক্লোরোপ্লাস্ট আছে? হ্যাঁ, কার মধ্যে আছে? কার মধ্যেই নাই ভাইয়া। থাকলে আপনি এলিয়েন। ক্লোরোপ্লাস্ট নাই, তার মানে ভাইয়া ক্লোরোপ্লাস্ট থাকবে না। নেক্সট আসেন, নেক্সটে যাই আমরা। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে ভাইয়া এদের অযৌন জনন বা এদের মাঝখানে যে আমাদের কোষ বিভাজনটা আছে, এই কোষ বিভাজনটা কোন ওয়েতে হবে? এইটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা জানবো যে এরা মাইটোসিস প্রক্রিয়ায় অযৌন জনন করবে। তাহলে এরা মাইটোসিস প্রক্রিয়ায় অযৌন জনন এবং ভাইয়া মিওসিস প্রক্রিয়ায় যৌন জনন করে। একটু মাথায় রাখবো, ঠিক আছে? তারপরে এদের মাঝখানে অবশ্যই ভ্রূণ তৈরি হবে। কি তৈরি হবে? ভ্রূণ তৈরি হবে। আগে ভ্রূণের পার্টটা আমি আগে স্লাইডে বুঝাই দিছি ভাইয়া। ভ্রূণ তৈরি হবে। যে ভ্রূণটা কেমন থাকবে? ভ্রূণটা অবশ্যই ডিপ্লয়েড থাকবে। ভ্রূণটা অবশ্যই কেমন হবে? ডিপ্লয়েড থাকবে। তার মানে ভাইয়া এই ভ্রূণটা পুং গ্যামেট আর মানে এই ভ্রূণটা তৈরি হওয়ার জন্য কি দরকার? পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলন দরকার। আর মানুষের পুং গ্যামেট বা অ্যানিমেলের শ্রেণীর পুং গ্যামেট কি? ধরেন শুক্রাণু আর ডিম্বাণু। আমরা তো অ্যানিমেলিয়ার মধ্যেই পড়ি। তাহলে শুক্রাণু আর ডিম্বাণু থাকবে। তাহলে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট গঠন করবে। তারপরে হবে কি? ভ্রূণ। তাহলে শুক্রাণু আর ডিম্বাণুকে কি হইতে হবে? অবশ্যই হ্যাপ্লয়েড হইতে হবে। কাহিনী বুঝছেন? শুক্রাণু ডিম্বাণু যদি হ্যাপ্লয়েড হয়, তাইলে জাইগোট হবে 2n বা ডিপ্লয়েড, আর ভ্রূণটা হবে ডিপ্লয়েড। আর ভ্রূণ যদি ডিপ্লয়েড হয় মানে আপনিও ডিপ্লয়েড। যদি ভ্রূণ ট্রিপ্লয়েড হয়ে যেত, তাহলে আপনি অ্যাবনর্মাল হয়ে যেতেন, তাই না? তাহলে শুক্রাণু তৈরি হবে। তার মানে এখানে শুক্রাণু এবং ডিম্বাণু, তার মানে হচ্ছে শুক্রাণু ও ডিম্বাণু হ্যাপ্লয়েড বা এক সেট ক্রোমোজোম। হ্যাপ্লয়েড মানে কি? ওয়ান সেট ক্রোমোজোম, 1n। ওকে, তাহলে আমাদের মোটামুটি ভাবে শেষ। হ্যাঁ, এখন এক্সাম্পল কি? এক্সাম্পলটা হচ্ছে ভাইয়া প্রোটোজোয়া ব্যতীত সব। ঠিক আছে, ডান। তাহলে দেখেন আমাদের অ্যানিমেলিয়ার 5টা রাজ্যের আলোচনা শেষ। নেক্সটে আসি।
নেক্সট আমরা শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? শ্রেণীবিন্যাস। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাই শ্রেণীবিন্যাস কি? শ্রেণীবিন্যাস হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে তো হাজার হাজার কোটি কোটি প্রাণী আছে। এখন আপনারা যদি এই প্রাণীর মধ্যে ছাইড়া দিই আর আমি বলি যে একটা প্রাণী ধরে আনো, ওটার বৈশিষ্ট্য বলা শুরু করো, দেখি আপনার পক্ষে সম্ভব? সম্ভব না। যাতে প্রত্যেকটা প্রাণীর বৈশিষ্ট্য আমরা সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারি, সুন্দরভাবে বলতে পারি, এই জন্য প্রত্যেকটা প্রাণীকে ধাপে 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 বিভক্ত করা হয়েছে, একটা শ্রেণীর মধ্যে ফেলানো হয়েছে, যাতে কমন শ্রেণীগুলোর বৈশিষ্ট্য যদি আমরা পড়ি তাহলে আমরা জানতে পারবো ওই শ্রেণীর আন্ডারে যতগুলা প্রাণী আছে সবার প্রাণীর বৈশিষ্ট্যই এক। এই যে প্রাণীগুলোর বৈশিষ্ট্য আলোচনার সুবিধার্থে প্রাণীগুলোকে আমরা অনেকগুলা শ্রেণীতে, অনেকগুলা ধাপে, অনেকগুলা হায়ারার্কিতে বিভক্ত করলাম, এটি হচ্ছে শ্রেণী বিন্যাস। এই শ্রেণী বিন্যাস করার জন্য আপনাকে জানিতে হবে একটা জিনিয়াসের নাম। জিনিয়াসের নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তার মানে শ্রেণীবিন্যাসের জনক বা শ্রেণীবিন্যাসের যদি আপনাকে জিজ্ঞেস করা হয় শ্রেণীবিন্যাস নিয়ে সবথেকে বেশি কাজ করছে কে, সেটা আপনি নির্দ্বিধায় একটা মানুষের নাম বলবেন, নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এখন আপনাকে জানতে হবে যে এই যে ক্যারোলাস লিনিয়াস, এই ক্যারোলাস লিনিয়াস কত থেকে কত সাল পর্যন্ত বেঁচে ছিল? এই ক্যারোলাস লিনিয়াস সাহেব বেঁচে ছিল 1708 থেকে 1700 কত 1778 সম্ভবত। ঠিক আছে, দাঁড়ান, লেট মি চেক। তাইলে আমরা ক্যারোলাস লিনিয়াসের নাম পড়তেছিলাম, আমরা এখন বাইর করতেছিলাম যে ক্যারোলাস লিনিয়াস ঠিক কত সাল পর্যন্ত বেঁচে ছিলেন। ওকে, তাহলে ক্যারোলাস লিনিয়াস, হ্যাঁ, 1708 থেকে 1778 সাল, 1708 থেকে 1707 থেকে বেসিক্যালি 1707 থেকে 1778 পর্যন্ত। ঠিক আছে, তাহলে এবার আসেন তুমি শ্রেণীবিন্যাসটা কেমনে করছে এবং শ্রেণীবিন্যাসের ধাপগুলা কি। আপনাকে শ্রেণীবিন্যাসের 7টা ধাপের কথা মনে রাখতে হবে এবং 7টা ধাপের ঠোঁটস্থ করতে হবে, সিঁড়ির ধাপের মতো করে লিখতে হবে। আসেন 7টা ধাপকে লিখি। প্রথমে চলে আসবে রাজ্য, তারপরে আসবে পর্ব, তারপরে আসবে শ্রেণী, তারপরে আসবে বর্গ, তারপরে আসবে গোত্র, তারপর আসবে গণ, তারপর আসবে প্রজাতি। তাইলে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। ঠিক আছে, তাহলে এইভাবে আপনাকে অর্ডারটা মনে রাখতে হবে। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। সাথে সাথে যদি একবার বলেন রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। হ্যাঁ, এভাবে মুখে মুখে একটু উচ্চারণ করলে মোটামুটি ভাবে আপনার মুখস্থ হয়ে যাবে। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তাহলে 4-5 বার পড়লে এই জিনিসটা আপনার মনে থাকার চেষ্টা হবে এবং মনে থাকবে আসলে। তাহলে এই যে 7টা ধাপ, এই 7টা ধাপে বিভক্ত করছে শ্রেণীবিন্যাসকে, অর্থাৎ একটা প্রাণীকে বিশ্লেষণের জন্য আমরা এই 7টা ধাপে ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, মুখস্থ করতে হবে। প্রশ্ন হচ্ছে শ্রেণীবিন্যাসের একক কি? তাহলে শ্রেণীবিন্যাসের একক হচ্ছে প্রজাতি। লিখে নেন একটু, শ্রেণীবিন্যাসে যদি একক জিজ্ঞেস করে, শ্রেণীবিন্যাসের একক জিজ্ঞাসা করলে এককটা হবে প্রজাতি। এককটা কি হবে ভাইয়া? এককটা হবে প্রজাতি। বা সব থেকে ক্ষুদ্র একক জিজ্ঞেস করলেও কি হবে? সব থেকে ক্ষুদ্র একক জিজ্ঞেস করলেও হবে প্রজাতি। তাহলে আমাদের এই 7টা ধাপ লিখতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বইয়ে আছে, সেটা হচ্ছে নেস্টেড হায়ারার্কি। নেস্টেড হায়ারার্কি, এই জিনিসটা আসলে কি? এই জিনিসের মানে হচ্ছে ভাইয়া দেখেন, এই যে প্রত্যেকটা ধাপ আছে, প্রত্যেকটা ধাপ একটা আরেকটার উপসেট। তার মানে রাজ্য এটা সবার বড়, রাজ্যের যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোকে আবার ভাগ করার জন্য আমরা ওই প্রাণীগুলোকে আবার পর্বে ভাগ করছি। এবার এই পর্বে যতগুলো প্রাণী আছে সবগুলা বৈশিষ্ট্য ডিফারেন্ট হয়ে যাচ্ছিল। ওই বৈশিষ্ট্যগুলোকে আবার ভাগ করার জন্য পর্বের মধ্যে আবার করছি শ্রেণী, শ্রেণীর মধ্যে আবার করছি বর্গ। তার মানে হচ্ছে ভাইয়া, যেটা বোঝানোর চেষ্টা করতেছি, একটা সেটের উপসেট হচ্ছে পর্ব, পর্বের আবার উপসেট হচ্ছে রাজ্য, শ্রেণী, শ্রেণীর আবার উপসেট হচ্ছে বর্গ, বর্গের আবার উপসেট হচ্ছে গোত্র। তার মানে এভাবে করতে 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 নিচে নামে। তাহলে এই যে একটা আরেকটার উপর সজ্জিত, একটা আরেকটার হায়ারার্কি, এই যে পুরো প্রসেস, এই প্রসেসকে বলতে হয়েছে নেস্টেড হায়ারার্কি, বলছে নেস্টেড হায়ারার্কি। তার মানে এই যে একটা আরেকটার উপসেট, এটাকে আমরা বলছি নেস্টেড হায়ারার্কি। হায়ারার্কি, ঠিক আছে, নেস্টেড হায়ারার্কি বা হায়ারার্কি। এবার আপনাদেরকে একটু জানতে হবে যে মানুষের ক্ষেত্রে এই জিনিসগুলো কেমনে কাজ করে, মানুষের রাজ্য কি, মানুষের পর্ব কি, এই জিনিসগুলো একটু জানতে হবে। আসেন এটা একটু জানি। ঠিক আছে,
তাহলে মানুষের ক্ষেত্রে এটা কি হবে, এটা আমরা জানবো। মানুষের ক্ষেত্রে কি হবে, রাইট? ওকে, তাহলে মানুষের ক্ষেত্রে প্রথমেই আমাদের মানুষ বা মানুষ, হ্যাঁ ঠিক আছে, মানুষ মানুষ মানুষের ক্ষেত্রে প্রথমে আমার রাজ্য সম্পর্কে জানা লাগবে। আপনি জেনে রাখবেন মানুষের রাজ্য হচ্ছে কি বলেন তো, আমরা কি প্রাণী? তো তাহলে প্লান্টি হবো আমরা, জীবনও না, ফানজাই হবো না, তাহলে কি হবে, অ্যানিমেলিয়া হবে। তাহলে মানুষের রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, মানুষের রাজ্য অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া কেন অ্যানিমেলিয়া ভাইয়া? কেন অ্যানিমেলিয়া, কেন অ্যানিমেলিয়া? কারণ 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 আমরা আগে পড়ছি যে আমরা সুকেন্দ্রিক, আমরা মানে কি সুকেন্দ্রিক, মানে কি মানে হচ্ছে আমাদের নিউক্লিয়াসটা সুগঠিত, তাই না? সুকেন্দ্রিক, তারপরে কি, তারপরে হচ্ছে আমরা পরভোজী। পরভোজী, এগুলা এগুলা অ্যানিমিয়ার বৈশিষ্ট্য মনে ছিল? মনে ছিল অ্যানিমিয়ার বৈশিষ্ট্য যখন পড়াইছি তখন হিটেরোট্রফিক পড়াইছি, তাই না? তাহলে আমরা পরভোজী। এই দুটা রিজনের কারণে মোটামুটি আমরা রাজ্যে, আমরা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? অ্যানিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। তারপরে আসেন আমাদের পর্বটা কি হবে জানেন? আমাদের পর্বটা হবে ফাইলাম। পর্ব হচ্ছে, সরি, আমাদের পর্বটা হচ্ছে করডাটা। এখন পর্বের নাম করডাটা কেন? কারণ কারণ আমাদের বডিতে যারা কিনা মানুষ, তাদের বডিতে একটা টাইমে নটোকর্ড থাকতো। কি থাকতো? নটোকর্ড থাকতো। এখন নটোকর্ড কি আপনার জানার দরকার নাই, আপনার জানার দরকার নাই নটোকর্ড কি, বাট আপনাকে আমি বলি যে নটোকর্ড একটা দণ্ডাকৃতির অংশ। মানুষের ভ্রূণীয় অবস্থায় তাদের পৃষ্ঠদেশে নটোকর্ডটা বিদ্যমান, যেখান থেকে মস্তিষ্ক এবং মেরুদণ্ড তৈরি হয়। তাহলে এই হচ্ছে নটোকর্ড বিদ্যমানের কারণে এটাকে আমরা বললাম করডাটা পর্বে, আমরা করডাটা পর্বের প্রাণী। এরপর আসেন আমাদের শ্রেণীটা কি হবে? রাজ্য পর্ব শ্রেণী বা ক্লাস। আমাদের শ্রেণীটা হচ্ছে ম্যামেলিয়া। সরি সরি কেন? কারণ মানুষের স্তন গ্রন্থি রয়েছে, তার মানে লোমে আবৃত, লোম এ আবৃত, এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়। তাইলে আমাদের শ্রেণীটা হয়ে গেল। এরপরে আসেন আমাদের রাজ্য পর্ব শ্রেণীতে পড়লাম, এবার কি বর্গ, তাই না? বর্গ, আমাদের বর্গটা হচ্ছে প্রাইমেট। কেন প্রাইমেট? এইটা প্রশ্নে আসে, এইটা প্রশ্নে আসে যে মানুষ কেন প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত। কত নাম্বার প্রশ্নে আসে? খ নাম্বার প্রশ্নে আসে, মানুষ কেন প্রাইমেট। এটার রিজন হচ্ছে মানুষের আঁকড়ে ধরার উপযোগী একটা হাত আছে। মানুষের কি আছে? আঁকড়ে ধরার উপযোগী একটা হাত আছে। এবং আরেকটা বৈশিষ্ট্য, ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। তাহলে ঘ্রাণ অপেক্ষা মানুষের দৃষ্টিশক্তি বেশি উন্নত, ঘ্রাণ অপেক্ষা মানুষের দৃষ্টিশক্তি বেশি উন্নত। এই জন্য আমরা, ওর ঝামেলা করছে। ওকে, আচ্ছা, জাস্ট আ সেকেন্ড। ওকে, তাহলে ধ্যান অপেক্ষা বেশি 30 বলে এই জিনিসটা ভাইয়া, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা পরীক্ষায় আসে, পরীক্ষায় দিয়ে দেয় এটা, যে মানুষের বর্গ কেন প্রাইমেট, মানুষের বর্গ কেন প্রাইমেট। ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমাদের এই পার্টটাও শেষ। হ্যাঁ, এরপরে আসেন মানুষের আর কি আছে ভাইয়া? আর আছে আমাদের পর্ব গেল, রাজ্য গেল, বর্গ গেল, তারপর হচ্ছে গোত্র। মানুষের গোত্র, গোত্র হচ্ছে, এটা মনে রাখেন, হোমিনিডে। হোমিনিডে,
ডে, মানুষের গণ, এটা হচ্ছে আমার হোমো, এবং প্রজাতি হচ্ছে আমার সেপিয়েন্স। তাইলে ভাইয়া মানুষের বৈজ্ঞানিক নাম কি দাঁড়াইলো? আমরা জানি বৈজ্ঞানিক নামের দুইটা পার্ট থাকে, সেটা হচ্ছে গণ এবং প্রজাতি। তাইলে মানুষের প্রজাতি থাকলে হলো হোমো সেপিয়েন্স, বা বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। তাহলে এই গেল হচ্ছে আমার মানুষের ক্লাসিফিকেশন, মানুষের মধ্যে কি জিনিস থাকে। ডান। তাহলে শেষ আমাদের। এবার আসেন আমরা একটু দ্বিপদ নামকরণ নিয়ে জানবো, ঠিক আছে? দ্বিপদ নামকরণ আসলে কাকে বলে হয়? আমরা জানি দ্বিপদ নামকরণ হচ্ছে একটা বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি। দ্বিপদ নামকরণ হচ্ছে একটা বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি, যে বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতির মধ্যে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি। তার মানে আমরা সংজ্ঞাটা লিখে ফেলি। এই সংজ্ঞাটা ক নাম্বার প্রশ্নে আসে? সংজ্ঞাটা হচ্ছে ভাইয়া গণ ও প্রজাতির সমন্বয়ে দুই পদের বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতিকে কি বলা হচ্ছে? পদ্ধতিকে দ্বিপদ নামকরণ পদ্ধতি বলা হয়। তাহলে ভাই আমাদের সংজ্ঞা ডান, তাই না? তাহলে গণ এবং প্রজাতির সমন্বয়ে দুই পদে, তার মানে দুইটা পদ থাকবে, একটা হচ্ছে গণ, একটা হচ্ছে প্রজাতি। এই দুই পদের সমন্বয়ে তৈরি করা যে বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি, সেটা হচ্ছে আমার দ্বিপদ নামকরণ পদ্ধতি। এখন আমাদের লাগবে এই যে দ্বিপদ নামকরণ পদ্ধতি গেল, এই দ্বিপদ নামকরণ পদ্ধতি কে করছে? এই দ্বিপদ নামকরণ পদ্ধতির জনক হচ্ছে আমাদের সেই জিনিয়াস, নাম হচ্ছে ভাইয়া ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণ পদ্ধতির জনক কে? ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে? ক্যারোলাস লিনিয়াস এই যে দ্বিপদ নামকরণ, এই দ্বিপদ নামকরণ নিয়ে কাজ করেছেন। এবং এই দ্বিপদ নামকরণ ক্যারোলাস লিনিয়াস যে নামকরণ করলেন, এই নামকরণটা নিয়ে কোথায় বলা হয়েছিল এবং কোথায় তিনি লিখছেন? তিনি একটা বই লিখছিলেন। তিনি কি লিখছিলেন? একটা বই লিখছিলেন। বইটার নাম হচ্ছে ভাইয়া স্পিসিস প্ল্যান্টারাম। স্পিসিস প্ল্যান্টারাম, তার মানে হিস্ট্রিটা হচ্ছে উনি 1753 সাল, তখন 1753 সাল উনি একটা বই লিখছেন। বইয়ের নাম হচ্ছে স্পিসিস প্ল্যান্টারাম। এই বইটার মধ্যে তিনি প্রথম দ্বিপদ নামকরণ নিয়ে কথাবার্তা বলছেন। এবার আপনাকে জানা লাগবে দুইটা সংস্থার নাম। ভাইয়া এই দুইটা সংস্থার নাম পরীক্ষায় আসে, একটা হচ্ছে ICBN আর একটা হচ্ছে ICZN। হ্যাঁ, সংজ্ঞা মানে পূর্ণরূপ আসে। ICBN হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। আচ্ছা, ICBN আর এটা কি ভাইয়া? ICZN। তাহলে ইন্টারন্যাশনাল কি বলেন? ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। আর আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। তাহলে এই দুইটা সংস্থা, এরা কি? এরা হচ্ছে দুইটা সংস্থা যারা এই বৈজ্ঞানিক নামের পারমিশনটা দেয়। অর্থাৎ আপনি যদি মন চাইছে আপনি রহিমউদ্দিন করিম খান, আপনি রহিমউদ্দিন করিম খান হিসেবে আপনার মন চাইলো, আচ্ছা বস আমি আজকে একটা দ্বিপদ নামকরণ করে ফেলছি, আমি আজকে একটা প্রাণী নামকরণ দিলাম যে হাবিজাবি হাবিজাবি। এরপর এই প্রাণীর নামকরণটাকে আপনি মাগনা চাইলে বসাতে পারবেন না। এই যে সংস্থা দুইটা আছে, এই সংস্থা দুইটা ওইটার পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে আপনাকে একটা পারমিশন বা স্বীকৃতি দিবে যে আপনি এখন এটা ব্যবহার করতে পারেন, তখন ওই প্রাণীটার বৈজ্ঞানিক নাম ওইটা হয়ে যাবে। তাইলে এই যে দুইটা সংস্থা, এই দুইটা সংস্থার নাম এমসিকিউতে এবং ক নাম্বারে দিয়ে দেয়, আপনার একটু পড়তে হবে, ঠিক আছে? তাহলে আমাদের দ্বিপদ নামকরণ পার্টটা শেষ। হ্যাঁ,
তাইলে এবার আমাকে বুঝতে হবে যে দ্বিপদ নামকরণে যে বললাম দুইটা পদ থাকবে, এই দুইটা পদের এক্সাম্পল কি। ধরেন সে ফর এক্সাম্পল আমরা একটা এক্সাম্পল নিয়ে কথা বলি। ধরেন আমরা পেঁয়াজের নিয়ে কথা বলবো, পেঁয়াজ। তাহলে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হচ্ছে ভাইয়া অ্যালিয়াম সেপা। অ্যালিয়াম সেপা। দ্বিপদ নামকরণ আপনাকে বলতেছে যে এইটার দুইটা অংশ থাকবে, একটা গণ এবং একটা প্রজাতি। তার মানে এই যে এটা হচ্ছে তার প্রজাতির নাম। এটা কিসের নাম? এটা তার ভাইয়া প্রজাতির নাম। এবং এই যে এটা তার গণের নাম। তাহলে দ্বিপদ নামকরণের পার্টে আমরা দুইটা পার্ট পাইছি, একটা হচ্ছে গণের নাম, একটা হচ্ছে প্রজাতির নাম। তাহলে পেঁয়াজের অ্যালিয়াম সেপা, এটার দুইটা পার্ট আছে, গণ এবং প্রজাতি। তাহলে এই দুইটা পদের সমন্বয়ে যে প্রসেসটা বা যে নামকরণ পদ্ধতি, সেটা হচ্ছে আমার দ্বিপদ নামকরণ পদ্ধতি। ডান। এবার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসে, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণের পদ্ধতির কিছু নিয়মাবলী আপনাকে শিখতে হয়। নিয়মাবলী অর্থাৎ আপনি কি চাইলেই নামকরণ করতে পারবেন? এত সোজা? জীবনটা এত সোজা না। তাইলে আপনাকে নামকরণ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মানা লাগবে। সেই নির্দিষ্ট নিয়মগুলো আপনাকে পরীক্ষায় লিখতে দেয়। প্রথম নির্দিষ্ট নিয়মটা হচ্ছে, এটা অবশ্যই আপনাকে ল্যাটিন ভাষায় লিখতে হবে। ঠিক আছে? এটা অবশ্যই ল্যাটিন ভাষায় লিখতে হবে। আপনি রহিমউদ্দিন করিমউদ্দিন বাংলা ভাষায় এটা লিখতে পারবেন না। তাহলে ১ নাম্বার ভাষা, এটাকে আপনার ল্যাটিন ভাষায় লিখতে হবে। ল্যাটিন ভাষায় প্রকাশ করতে হবে। দেন ভাইয়া এইটার দুইটা পদ থাকবে, এটা আমরা জানি। দেন দ্বিপদ নামকরণের দুটি পদ বিদ্যমান। একটা হচ্ছে গণ ও আরেকটা নাম কিসের? আরেকটা হচ্ছে প্রজাতির নাম। আরেকটা কিসের নাম? আরেকটা হচ্ছে প্রজাতির নাম। ৩ নাম্বার, দ্বিপদ নামকরণকে অবশ্যই ইউনিক হইতে হবে। অবশ্যই কি হইতে হবে? অনন্য বা ইউনিক হইতে হবে। মানে আপনি যদি বাংলাদেশের অভিভাবকদের মতো হন, যে সন্তান জন্ম হয়েছে, নাম হচ্ছে সাকিব আল হাসান, নাম হচ্ছে সাকিব, তামিম, মুশফিক, তাহলে তো হবে না ব্যাপারটা। হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন আলম, বকর, তাহলে বকর নামটা সুন্দর, ইসলামিক। বাট এই যে অনেকগুলো কমন নাম, আপনি যা মন চায় দিয়ে দিলেন, আরেকজনের নাম দেখে আপনি বসাই দিলেন, হবে? হবে না। তার মানে আপনাকে সৃজনশীল হইতে হবে, ক্রিয়েটিভ হইতে হবে, আপনাকে ডিফারেন্ট নাম দিতে হবে। একটা নাম ধরেন একজন দিছে, আপনার মন চাইছে আপনি ওর নাম কপি করে বসাই দিয়েছেন, হইব? হইব না। তার মানে আপনাকে অবশ্যই ইউনিক নামকরণ করতে হবে, অর্থাৎ একটা নাম অন্য প্রাণী থাকা যাবে না। আচ্ছা, এরপরে আসেন ৪ নাম্বার কথাবার্তা। ৪ নাম্বার কথাবার্তা হচ্ছে, এটাকে আপনাকে ইটালিক ভাষায় মুদ্রণ করতে হবে। এটাকে আপনাকে ইটালিক অক্ষরে মুদ্রণ করতে হবে। করতে হবে মানে ইটালিক ফন্ট যেটা। যদি আপনি হাতে লিখেন, প্রশ্ন হচ্ছে ভাই হাতে লিখলে কি করুম? আপনি যদি হাতে লিখেন, হাতে লিখলে হাতে লিখলে বৈজ্ঞানিক নামের নিচে দাগ প্রদান করিতে হবে। বা আন্ডারলাইন করতে হবে আর কি। আচ্ছা, এরপরে ভাইয়া নিয়ম কি? নিয়ম হচ্ছে আপনি প্রথম অক্ষর প্রথম অক্ষর বড় হাতের লিখবেন, বাট বাকি সব ছোট হাতের লিখবেন। তাহলে প্রথম অক্ষরটা কেমন হবে? প্রথম অক্ষরটা বড় হাতের হবে, বাট বাকি অক্ষরগুলা ছোট হাতের দিয়ে লিখতে হবে। লাস্ট অফ অল, যদি একটা বৈজ্ঞানিক নামের বা একটা প্রাণীর নামের একাধিক নাম কোনো বিজ্ঞানী দিয়ে দেয়, তাহলে যেই বিজ্ঞানী আগে নামটা দিছে, অগ্রাধিকার আইন অনুসারে সেই বিজ্ঞানীর নাম অনুসারে নামকরণ হবে। তার মানে একই প্রাণীর দুটি নাম থাকলে যেটি আগে সেটি ব্যবহৃত হবে, যেটি আগে দেওয়া হয়েছে সেটি ব্যবহার করা হবে। ডান। আর লাস্ট অফ অল ৮ নাম্বার, প্রাণীর নামের শেষে
প্রাণীর নামের শেষে, বৈজ্ঞানিক নামের শেষে বিজ্ঞানের নাম এবং তার যে ডেট, এই ডেটটা সংক্ষেপে প্রকাশ করতে হবে। Done. তাহলে দেখেন ভাই, আমাদের কিন্তু এই 4-5টা নিয়ম আপনি যদি লিখে আসতে পারেন, বিশ্বাস করেন আপনি সাথে মানে 4-এ 4 পাবেন। এটা কিন্তু ভাইয়া ইম্পর্টেন্ট ফর, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট ফর ঘ নাম্বার, ঘ নং পরীক্ষায় সৃজনশীলে ঘ নাম্বারে এটা মাঝে মাঝে প্রশ্ন করে, বৈজ্ঞানিক নামের নিয়মাবলী ব্যাখ্যা করো বা দ্বিপদ নামকরণের নিয়মাবলী গুলা ব্যাখ্যা করো। ডান। আসেন এবার আমরা একটু বৈজ্ঞানিক নাম মুখস্থ করবো। এই হচ্ছে আপনাদের সেই ভয়ঙ্কর স্লাইড। তার মানে এখান থেকে আপনাদের সবগুলো বৈজ্ঞানিক নামই মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট, একটু পড়ে ফেলতে হবে, মুখস্থ করতে হবে। তার সাথে আমরা একটু দেখাই দিব যে কোনটা কিভাবে আপনি মনে রাখতে পারেন, কিভাবে উচ্চারণ করলে ইজিয়ার হবে এবং কোন জিনিসগুলো আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 1 নাম্বার ইম্পর্টেন্ট ভাইয়া, 1 নাম্বার খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ধান। ধান, ঠিক আছে, ধানের বৈজ্ঞানিক নাম আপনার পড়তে হবে। ধানের বৈজ্ঞানিক নাম কি? অরাইজা স্যাটিভা, অরাইজা স্যাটিভা, অরাইজা সরিভা, মনে রাখেন অরাইজা স্যাটিভা। কার বৈজ্ঞানিক নাম? ধানের। পাট মনে রাখতে হবে, পাট পাট পাট, কর্কোরাস ক্যাপসুলারিস। আপনারা বানান ভুল করেন, বানানটা দেখেন কিন্তু ক্যাপসুলারিস, তাহলে ক্যাপসুল খান না ক্যাপসুল, তাহলে কর্কোরাস ক্যাপসুলারিস। তারপরে আম, ম্যাঙ্গিফেরা, ম্যাঙ্গোফেরা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ঠিক আছে। তাহলে আগেরটা হচ্ছে গণের নাম, পরেরটা হচ্ছে প্রজাতির নাম। তারপরে এখান থেকে কাঁঠাল পড়তে হবে, আর্টোকার্পাস হেটেরোফাইলাস। আর্টোকার্পাস বানানটা মাথায় রাখবেন অবশ্যই, হেটারোফাইলাস, আর্টোকার্পাস হেটারোফাইলাস, আর্টোকার্পাস হেটারোফাইলাস। তাহলে হেটারো, হেটারো বানানটা দেখেন, হ্যাঁ, HETERO, আর্টোকার্পাস হেটারোফাইলাস। তারপরে শালুক, শালুক ইম্পর্টেন্ট। শালুক তো আচ্ছা, এটা শাপলা, বুঝছেন, শাপলা, হ্যাঁ, শালুক দেওয়া আছে, দিস ইজ শাপলা। ওয়াটার লিলি, হ্যাঁ, শাপলা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ কি জাতীয় ফুল কি শাপলা, তাহলে শাপলা মনে রাখতেই হবে আপনাকে। নাইন ফায়া নাও চলি, ঠিক আছে। আমি পড়তাম কেমনে জানেন? নাইন ফায়া নাও চালি, তাহলে নাও, নাও মানে কি নৌকা চালতেছে, NAU চালি, CHALY, তাহলে নাইন ফায়া নাও চালি। জবা, হিবিস্কাস রোজা সিনেন্সিস, খুবই মাস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, জবা পড়তেই হবে আপনাকে। তাহলে জবা, হিবিস্কাস রোজা সিনেন্সিস, হিবিস্কাস রোজা সিনেন্সিস, এগুলো আপনারা পারেন আমি জানি, হ্যাঁ, তাও একবার ইম্পর্টেন্ট কথাবার্তা। হিবিস্কাস রোজা সিনেন্সিস খুব ইম্পর্টেন্ট কথাবার্তা। তারপরে আসেন কলেরা জীবাণু, খুব আচ্ছা, কলেরা জীবাণু ইম্পর্টেন্ট, ভিব্রিও কলেরা, ভিব্রিও কলেরা, ভিব্রিও কলেরা পড়তে হবে ভাইয়া, ভিব্রিও কলেরা পড়তে হবে, ভিব্রিও কলেরা। কলেরায় লাস্টে RAE, লাস্টে কিন্তু ভাইয়া RAE, এটা মাথায় রাখেন, কলেরায় লাস্টে RAE। তারপর আসেন ম্যালেরিয়া জীবাণু, প্লাজমোডিয়াম ভিভাক্স, এটা সোজা ভাইয়া, প্লাজমোডিয়াম ভিভাক্স বানানটাও সোজা। ম্যালেরিয়া জীবাণুর নাম কি? প্লাজমোডিয়াম ভিভাক্স, প্লাজমোডিয়াম, ঠিক আছে, ভিভাক্স। প্লাজমোডিয়াম কি ভাইয়া? প্লাজমোডিয়াম হচ্ছে ওর গণের নাম। প্লাজমোডিয়াম কি? প্লাজমোডিয়াম গণের নাম। ভিভাক্স কি? ভিভাক্স হচ্ছে ওর একটা প্রজাতি, ভিভাক্স হচ্ছে ওর একটা প্রজাতির নাম। ডান। তাহলে এই স্লাইড থেকে ভাইয়া আপনার মোটামুটি ভাবে সবই পড়া লাগতেছে, সবই চলে আসতে পারে, ঠিক আছে। কলেরা জীবাণু, শাপলা, হ্যান ত্যান ইত্যাদি। আরশোলা পেরিপ্লানেটা আমেরিকানা ইম্পর্টেন্ট। আসলে এই এই পুরা মানে এই জিনিসটা, এই যে স্লাইডটা বা আপনাদের লাস্ট পেজটা বইয়ের খুবই ইম্পর্টেন্ট, বুঝছেন, এখান থেকে ক নাম্বার লিখতে দেয়। তারপরে অ্যাপিস ইন্ডিকা, অ্যাপিস ইন্ডিকা এটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ, মৌমাছি। আপনার জাতীয় মাছ কি? ইলিশ, তার টেনোলসা ইলিশা পইরেন। তারপরে ব্যাংকটা আপনি যদি ইচ্ছা করেন স্কিপ করতে পারেন, বাট আপনার এমসিকিউর জন্য বুদ্ধি শিখাই দিই। মনে রাখবেন, কোন ব্যাংক, কোন ব্যাংক, কোন ব্যাংক দত্ত সাহেব, এই দেখেন দুধটা আছে, তাহলে কোন ব্যাংকটা কি? দত্ত সাহেব, তাহলে দুধ, দুধটা, ঠিক আছে, দুধটা ফাইরাস মেলানোসিকটাস, তাহলে কোন ব্যাংক? দুধটা। এইটুকু মনে রাখলে আপনি এমসিকিউ অ্যান্সার করতে পারবেন। জাতীয় পাখি দোয়েল নাই, কপসিজাস সাউলারিস, এটা তো দোয়েলের, কপসিজাস সাউলারিস, এখানে একটু ভুল আসছে আই গেস, জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, এটা দোয়েল, ঠিক আছে, দিস ইজ দোয়েল। স্লাইড একটু ভুল আসছে, দোয়েল খুঁজতেছিলাম আমি, তাহলে এটা কি হবে ভাইয়া? এটা হবে দোয়েল, দোয়েল, জাতীয় পাখি দোয়েলের কপসিজাস সাউলারিস, খুবই মাস ইম্পর্টেন্ট ভাইয়া, মাস পড়তে হবে, কপসিজাস সাউলারিস। তারপর রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থারা, রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থারা টাইগ্রিস। তাহলে এবার আপনি একটু লায়নরটা পড়ে রাখেন, হ্যাঁ, লায়নরটাও একটু পড়ে রাখেন। লায়নরটা হচ্ছে প্যান্থেরা লিও, প্যান্থেরা লিও। আর লাস্টে হচ্ছে মানুষ, মানুষ তো আপনার ফরজে আইন পড়া, ঠিক আছে। সুতরাং এই পেজ থেকে আসলে
আপনি ব্যাংক বাদে কোনো কিছু বাদ দিতে পারতেছেন না, আসলে সবকিছুই এই পেজ থেকে আপনার করা লাগতেছে। এবং দুইটা জিনিস আপনার এক্সট্রা পড়তে হবে, বুঝছেন? একটা হচ্ছে অ্যালিয়াম সেপা, যেটা আমি একটু আগে বললাম, অ্যালিয়াম সেপা। তারপরে হচ্ছে ভাইয়া র্যাবিও লোহিতা, লাবিও রোহিতা, ল্যাবিও রোহিতা। আর লাস্টে হচ্ছে, দাঁড়ান, এটা হচ্ছে একটু কারেকশন করে নেন, এটা হচ্ছে ল্যাবিও রোহিতা। তারপরে আপনাকে একটু কাতলা কাতলাটাও পড়তে হবে। অ্যালিয়াম সেপা, লাবিও রোহিতা মানে রুই মাছ, কাতলা কাতলা হচ্ছে কাতলা মাছ। তো এই গেল হচ্ছে আপনার বৈজ্ঞানিক নাম, এই গেল কি বৈজ্ঞানিক নাম, এই গেল বৈজ্ঞানিক নামের কথাবার্তা। তো আমাদের মোটামুটি ভাবে দেখেন চ্যাপ্টারটা কমপ্লিট। হ্যাঁ, আমাদের একদম A to Z প্রায় 15টা স্লাইড আমি পড়াইছি। A to Z সবকিছু সুন্দর মতো নোট করে পড়ানো হয়েছে। দেখেন প্রথম আমরা এখান থেকে শুরু করছি, এইটা এইটা বক্স অনুযায়ী দিয়ে দিছি আমরা। তারপর এখানে দেখেন আপনাকে পুরা ক্লাসটা আমি এমন ভাবে নেওয়ার চেষ্টা করছি, এখান থেকে আপনি এই যে টপিক গুলা বা এই যে লাইনগুলা, এই লাইনগুলা জাস্ট একবার রিডিং দিয়ে যান, একবার পড়ে যান, একবার একটু লিখে আসতে পারলেই মোটামুটি ভাবে আপনি এখান থেকে সবকিছু কমন পেয়ে যাবেন। সুতরাং আপনি এই পার্টগুলো যদি একটু পড়ার চেষ্টা করেন তাহলে কিন্তু কমন, ঠিক আছে? সুতরাং এই পর্যন্ত আপনারা যদি মনোযোগ দিয়ে কাজটা করে ফেলেন তাহলে কিন্তু পুরো ব্যাপারটা ডান, এবং আপনার এই চ্যাপ্টার রিলেটেড কোনো প্রবলেম, কোনো ইস্যুস থাকবে না, কোনো প্রবলেম, কোনো ইস্যুস থাকবে না। সুতরাং আমরা বলতে পারি আজকে আপনাদেরকে অনেক বেশি পরিমাণের অন্তরের অন্তঃস্থল থেকে থ্যাংক ইউ, রাইট? থ্যাংক ইউ। এবং আমাদের যেটা স্লোগান সেটা হচ্ছে কি বলেন তো? সেটা হচ্ছে আপনারা আপনাদের ছোট ভাইকে বলবেন যে এসো নবীন, ভয় নাই বায়োলজিতে, বায়োলজি বানানি ভুল লিখছি। তাইলে আমরা এই স্লোগানে বিশ্বাসী, বায়োলজিতে প্যারা নাই, ঠিক আছে? তাইলে এটা কিন্তু আমাদের মোটামুটি ভাবে মোটো, ঠিক আছে? আমরা আজকে থেকে আমাদের ছোট ভাইকে বলবো যে এসো নবীন, ভয় নাই বায়োলজিতে কি নাই, প্যারা নাই, বায়োলজিতে প্যারা নাই। সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি এই পার্টগুলো পড়ে ফেলতে পারেন তাহলে মোটামুটি ভাবে আপনার সবকিছু কমপ্লিট হয়ে যাবে, ডান, ঠিক আছে? সো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারেরই সিকিউ এমসিকিউ ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।